আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে মডেল 3 সলিউশন করতে যাচ্ছি। টপ 10 মডেল টেস্ট সলিউশনের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগত। আমরা সময় নষ্ট করব না, কারণ এটা আমাদের পরীক্ষার সময়। আমরা টার্গেট নিচ্ছি যে 10টা মডেল কমপ্লিট করে আমরা পরীক্ষায় বসবো ইনশাল্লাহ। তার মধ্যে আজকে হচ্ছে আমাদের 3 নম্বর মডেল সলিউশনের সময়। হ্যাঁ, এখন দেখো আমরা তৃতীয় মডেলটা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে শুরু করবো আমরা এমসিকিউ দিয়ে। এমসিকিউ এর 1 নম্বরটা দেখো কি বলা আছে, যদি ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? খুবই ইজি একটা কোয়েশ্চেন। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, এই যে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের, এই যে মেইন স্কেলের 19 ভাগের সমান, এটা বলে দিছে। ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এবং আমরা জানি যে প্রধান স্কেলের যে স্মলেস্ট ডিভিশন বা ক্ষুদ্রতম ভাগগুলো আছে, এক একটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার করে। সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি 1 মিলিমিটার হয়, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগ সমান কি আমি 19 মিলিমিটার লিখতে পারি না? 19 মিলিমিটার লিখতে পারি। এখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, মানে হচ্ছে ভার্নিয়ারের 20 ভাগ সমান 19 মিলিমিটার। ঠিক আছে, এটা বুঝলাম। ভার্নিয়ারের 20 ভাগ সমান কত মিলিমিটার? 19 মিলিমিটার। আচ্ছা, এখন আমাকে বলছে ভার্নিয়ার ধ্রুবক কত হবে। তো ভার্নিয়ার ধ্রুবক বের করার দুইটা ফর্মুলা আমরা জানি। একটা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল এস ডিভাইডেড এন। এর মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এবং এন মানে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা। সো যেহেতু এখানে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করবো না। আরও একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এই দুটো যদি বিয়োগ করি কি পাবো? ভার্নিয়ার ধ্রুবক পাবো। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আমি জানি 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এখন দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আমার জানা দরকার না? জানা দরকার। কিভাবে বের করব? এই ডাটাটা এখানে দেওয়া আছে। দেখো ভার্নিয়ারের 20 ভাগ সমান 19 মিলিমিটার, অতএব ভার্নিয়ারের তো এক ভাগ দরকার আমার। তাহলে ভার্নিয়ারের এক ভাগ হচ্ছে 19/20 মিলিমিটার। 19/20 মিলিমিটার। এখন এত ঐকিক নিয়মে তো করার সময় থাকবে না তোমার। থাকবে কি? পরীক্ষার হলে এত ঐকিক নিয়মে করে রাফ করার তো সময় থাকবে না। জাস্ট করবা কি শর্টকাট, একদম শর্টকাট। যদি কখনো বলে দেওয়া থাকে যে এত ভাগ এত ভাগের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত, জাস্ট যেটা করবা 1 মাইনাস ছোট ছোট ডিভাইডেড বড়, মানে ছোট সংখ্যা ডিভাইডেড বড় সংখ্যা। তাহলে এখানে 19 আর 20 আছে, তাই না? 20 ঘর আর 19 ঘর। তাহলে কে কার ওগুলো দেখার দরকার নেই তোমার, 19/20 লিখে দিবা। 1 মাইনাস 19/20। এটা আমি আন্দাজে লিখলাম, আন্দাজে না। এই যে দেখো, তাহলে ভার্নিয়ারের এক ভাগ সমান 19/20 মিলিমিটার। 19/20 মিলিমিটার। এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো 1 মিলিমিটার, এটা আমরা জানি। 1 থেকে বাদ দেবো, ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ কত? এই যে 19/20 কী হবে? মিলিমিটার এককে মানটা বের হয়ে যাবে। এই কথাটাই আমি তোমাকে লিখতে বলছি, যে যদি কখনো দেখো যে বলছে 39 ভাগ 40 ভাগের সমান, এভাবে যদি কখনো বলে, তোমার এইটা দেখারও দরকার নাই যে কার 39 ভাগ কার 40 ভাগের সমান। ঠিক আছে? কারণ কি? কারণ ছোট ভাগ সবসময় প্রধান স্কেলের হবে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা বেশি হবে। মানে বলে দেওয়া থাকবে যে ভার্নিয়ারের 40 ভাগ প্রধান স্কেলের 39 ভাগের সমান, প্রধান স্কেলের 39 ভাগের সমান। এটা যদি বলে দেয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1 মাইনাস 39/40, মানে 1 মাইনাস ছোটটা বাই বড়টা, শেষ। ছোট ভাগ সংখ্যা ডিভাইডেড বড় ভাগ সংখ্যা। কি এককে আসবে? মিলিমিটার এককে আসবে। কি এককে আসবে? মিলিমিটার এককে আসবে। একক দেখবা, এগুলো সবগুলো কি মিলিমিটারে আছে। সেন্টিমিটারে থাকলে এককটা খেয়াল রাখবা। মিলিমিটারে যেহেতু সবগুলো আছে, তাহলে এখান থেকে আমি মিলিমিটারের মানটা কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে? বুঝছো কথা বুঝছো? তাহলে এখানে কি আছে? 19/20, তাহলে 1 মাইনাস 19/20। কেন হলো 1 মাইনাস 19/20? এটা কিন্তু আমি তোমাকে আগে বুঝাই দিছি, তারপরে এই শর্টকাটটা বলছি। তাহলে 1 মাইনাস 19/20 কত আসে? কত আসে? আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে মানটা পাবো 1 মাইনাস 19/20। তাহলে মানটা পাচ্ছি হচ্ছে 0.05। কি এককে? মিলিমিটার এককে। 0.05 কোনটা? 0.05 এই যে এটা, খ নম্বর। তাহলে একের অ্যান্সার হবে কত বলো? একের অ্যান্সার হবে খ। একের অ্যান্সার কত হবে বলো? খ হবে। বুঝতে পারতেছো? একের অ্যান্সার কত হবে বলো? খ হবে। তাহলে একের খ আমরা যে লিখলাম, একের খ। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখো কি বলছে। একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে সরণ নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি প্রযোজ্য? আচ্ছা, আমরা একটু দেখি। এইটা কি? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো ইউ 0 হয়ে যাবে। এস ইজ ইকুয়াল যদি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাই, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা ছিল, প্রথমটার মতো করে লিখলাম। তো আদিবেগ 0 হলে এটা 0, হাফ এটি স্কোয়ার থাকে। তো এখানে কি হাফ আছে? এটি স্কোয়ার সামনে নাই, হাফ যেহেতু নাই, তার মানে ক হচ্ছে না। খ নম্বরে আসো। ভি ইজ ইকুয়াল টু এস। আচ্ছা দেখি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2s, এটা জানি, তাই না? এটা জানি। ইউ যদি 0 হয়, স্কোয়ার কোথায় গেল? যেহেতু স্কোয়ার নেই, তার মানে খ নম্বরও হচ্ছে না। এরপর আসো গ নম্বরে।
এরপর হচ্ছে গ নম্বরে, তাহলে গ নম্বরটা কি দেওয়া আছে দেখো তো। গ নম্বরে কিন্তু একটা রুট আছে, কার উপর? শুধু 2 এর উপর রুট আছে, ঠিক আছে? কার উপর? শুধু 2 এর উপর একটা রুট আছে। না, ওটা হচ্ছে না, কেন জানো? কারণ শুধু 2 এর উপর রুট থাকতে পারে না, রুট যদি থাকে তাহলে এই পুরোটার উপর থাকতে হবে। গ নম্বর হচ্ছে না, তাহলে কি হবে? বাকি থাকলে ঘ নম্বর। তাহলে ঘ নম্বর হয় কিনা সেটা আমরা একটু দেখি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, তাহলে এটা যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার সমান 2as থাকে, তাহলে এস সমান কি লেখা যায়? এই 2a ভি স্কোয়ারের নিচে ভাগ হয়ে যায়, তার মানে লিখতে পারি ভি স্কোয়ার বাই 2a। এটা কার মান? এটা হচ্ছে এস এর মান, ভি স্কোয়ার বাই 2a। কোনটা বলো তো? একদম লাস্টটা। তাহলে 2 এর হচ্ছে ঘ, 2 এর কি বলো তো? ঘ। এই তো হয়ে যাচ্ছে। 3 নম্বর কি? কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? কোপার্নিকাস, বিজ্ঞানী কোপার্নিকাস, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেন। তারপরে কোনটি লব্ধ রাশি? তো আমরা মৌলিক রাশিগুলো জানি, মৌলিক রাশিগুলো জানি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, 7টি মৌলিক রাশি। তো এই 7টি বাদে যত কিছু আছে সবগুলো লব্ধ রাশি। তাহলে দেখো এই যে আমাদের এখানে তাপ কি ছিল? ওই 7টার মধ্যে তাপ ছিল না, এই 3টাই কিন্তু ছিল, এই 3টাই কিন্তু ছিল, এই 3টাই ছিল, তাপ ছিল না। তাহলে তাপ হচ্ছে লব্ধ রাশি। 4 ক, তাপ হচ্ছে কি রাশি বলো? তাপ হচ্ছে লব্ধ রাশি। তারপরে 5 নম্বর, মন্দনের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা যা, মন্দনের মাত্রাও সেম। ত্বরণের মাত্রা কি? ত্বরণ সমান আমরা কি জানি বলো তো? আমরা জানি a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। উপরে বেগের পরিবর্তন, নিচে হচ্ছে সময়। তো বেগের পরিবর্তন, বেগ মানে কি? আমরা তাহলে একটা কাজ করি, এভাবে লিখতে পারি, দেখো a ইজ ইকুয়াল আমরা লিখতে পারি ডেল্টা ভি বাই টি, বেগের পরিবর্তন ডিভাইডেড সময়, বেগের পরিবর্তন বাই সময়। কারণ শেষ বেগ মাইনাস আদি বেগ মানেই বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাই। তার মানে বেগের পরিবর্তন যেটা, বেগ থেকে বেগ বাদ দিবা, তারও একক তো বেগের এককই থাকবে। মানে যদি তুমি 5 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড থেকে যদি 2 মিটার পার সেকেন্ড বাদ দাও, কি থাকবে? 3 থাকবে। 3 কি থাকবে? 3 মিটার পার সেকেন্ড থাকবে। তার মানে একক কি চেঞ্জ হচ্ছে না। তাহলে উপরে একক কি? মিটার পার সেকেন্ড। উপরে একক কি? মিটার পার সেকেন্ড। আর নিচে কি? নিচে হচ্ছে সেকেন্ড। এই যে ত্বরণের মাত্রাটা বের করে দেখাচ্ছি। তাহলে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড ডিভাইডেড নিচে সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে শুধু সেকেন্ড। তাহলে কি লেখা যায় বলো? কি লেখা যায়? তাহলে এই যে এসের নিচে মনে মনে 1 আছে, এসের নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে মিটার বাই সেকেন্ড ইন্টু গুণ যদি করি, দেখো এস বাই 1 উল্টায় যায়, উপরে 1 নিচে হচ্ছে এস। তাহলে মিটার, এই যে 1 এর তো কোনো দাম নাই, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার যার একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার যার একক, মিটারের জন্য মাত্রা কি? এল। দৈর্ঘ্যের মাত্রা মিটার, দৈর্ঘ্যের একক মিটার, তার মাত্রা এল। এস সময়ের জন্য কি? টি, তার উপর স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এল টি ইনভার্স 2 হচ্ছে, এল টি ইনভার্স 2 হচ্ছে। এটাই ত্বরণের মাত্রা, এটাই কি? মন্দনের মাত্রা। এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এই যে গ নম্বর, 5-এর কি বলো তো? 5-এর হচ্ছে গ। বোঝা যাচ্ছে? খুব ইজি জিনিস, 5-এর গ। আচ্ছা, এটা গেল 5 নম্বর পর্যন্ত। এখন আমরা দেখবো হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কি বলছে আমরা একটু দেখে নেই। 6 নম্বর কি বলছে আমরা একটু দেখে নেই। 6 নম্বর কি বলছে? 6 কোথায়? 6 কি ওই পৃষ্ঠায় ছিল? 6 নেই, আচ্ছা মিসিং আছে একটা, যাই হোক নো প্রবলেম। হয়তো বা এটাই 6 নাম্বারটা, হয়তো বা 7 নম্বরটাই মনে হয় 6, ঠিক আছে? হয়তো বা এখানে উঠে নেই। দেখো তাহলে একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরালে ক্রমাগত দিক পরিবর্তন করবে, ত্বরণ সৃষ্টি করবে, সুষম বেগে চলতে থাকবে, কি হবে? পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাবো, যদি ঘোরাও তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই যে পাথরটা এরকম একটা পথ সৃষ্টি করবে, এরকম একটা পথে ঘুরবে না? দেখো তো, একটা পাথরকে মাথার উপর এভাবে যদি ঘুরাও, মনে করো হচ্ছে এটা একটা বিন্দু, এটা তোমার হাত, এখানে ধরছো, একটা রশি দিয়ে বাঁধছো, বেঁধে যদি ঘুরাও তাহলে মাথার উপরে এইভাবে ঘুরবে না? সেটা এইভাবে ঘুরতে থাকবে, এরকম একটা পথে ঘুরতে থাকবে। সো দেখো কি হবে? ক্রমাগত দিক পরিবর্তন করবে, অবশ্যই দিক পরিবর্তন করবে। এখানে দেখো তো বেগের ডিরেকশন কোন দিকে? এই দিকে। কিন্তু এখানে যখন বস্তুটা আসছে বেগের ডিরেকশন এই দিকে, তাহলে প্রতিটা সেকেন্ডে সে দিক পরিবর্তন করবে না? প্রতিটা সেকেন্ডে সে কিন্তু দিক পরিবর্তন করতেছে। তার মানে 1 নম্বর রাইট, যে ক্রমাগত সে দিক পরিবর্তন করবে। ত্বরণ সৃষ্টি হবে, অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে। কেন ত্বরণ সৃষ্টি হবে? কারণ বেগ যদি পরিবর্তন হয় ত্বরণ তো অবশ্যই সৃষ্টি হবে। কারণ আমরা জানি ত্বরণ সমান কি? আমরা জানি ত্বরণ সমান ডেল্টা ভি বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ত্বরণ। এটাই কি? এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, তাহলে যেহেতু বেগ পরিবর্তন হবে, বেগ কেন পরিবর্তন হবে? বেগ এই কারণে পরিবর্তন হবে, বেগ এই কারণে পরিবর্তন হবে কারণ বেগ একটা ভেক্টর রাশি, যখন দিক পরিবর্তন হয় বেগও পরিবর্তন হয়। মানে বেগের মান দুইটা জিনিসের উপর নির্ভর করে, মানের উপর এবং দিকের উপর। যদি সুষম বেগেও তুমি ঘোরাও তারপরও কিন্তু তার বেগের মানটা সেম না। কেন সেম না? কারণ বেগের মান নির্ভর করে দিকের উপর এবং মানের উপর। তাহলে মান পরিবর্তন হলে যেমন বেগ পরিবর্তন হয়, দিক পরিবর্তন হলেও কিন্তু বেগ পরিবর্তন হয়। তার মানে যেহেতু প্রতিটা পজিশনে সে কি করতেছে বলতো? দিক পরিবর্তন করতেছে, তার মানে অবশ্যই বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তনটাই কি? ত্বরণ। কথা কি বোঝা গেল? তার মানে এখানে ত্বরণ হবে, ঠিক আছে? ত্বরণ সৃষ্টি হবে, অবশ্যই হবে, 1-2 হবে।
সুষম বেগে চলতে থাকবে। সুষম বেগে কি চলতে থাকবে? কি বলছে? একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর যদি ঘুরাই তাহলে কি সুষম বেগে চলতে থাকবে? না, সুষম বেগে চলতেও পারে, নাও চলতে পারে। ঠিক আছে, মাথার উপর যদি তুমি ঘোরাও, যদি সমান্তরালভাবে ঘোরাও, এভাবে যদি সমান্তরালভাবে ঘোরাও তাহলে কিন্তু সুষম বেগে ঘুরবে। হরিজন্টালি কোনো বস্তুকে যদি ঘোরাও তাহলে তার উপর অভিকর্ষ বল, মানে হরিজন্টালি, যে মনে করো একটা গাড়ি দৌড়াতেছে, তার ক্ষেত্রে কি অভিকর্ষ বল ক্রিয়া করে না, মানে অভিকর্ষ বল বিবেচনা না করে কাজ করে। তাহলে একটা সুতাকে যদি এভাবে তুমি ঘোরাও অনেক জোরে, সেটা হরিজন্টালি একটা প্লেনের মধ্যে যদি ঘুরতে থাকে তাহলে সেখানে কি হবে না, তাহলে সেখানে সুষম বেগ সৃষ্টি হবে, কিন্তু যদি এভাবে ঘোরাও রশিটাকে, এই যে এভাবে যদি ঘোরাও, খেয়াল করো, এভাবে যদি ঘোরাও তাহলে কিন্তু সুষম হবে না, এখানে বেগটা কম হবে, ধীরে ধীরে এখানে বাড়তে এখানে সর্বোচ্চ বেগ হবে, ধীরে ধীরে উপরে উঠতে বেগ কমে যাবে, আবার বাড়বে, আবার কমবে, এরকম হবে উপরে নিচে যখন করবা। কিন্তু যদি মাথার উপরে এভাবে সুষমভাবে ঘোরাও, এইরকম একটা হরাইজন্টাল প্লেসে ঘোরাও, তার মানে এখানে সুষম বেগেই সে ঘুরবে। কেন? কারণ দেখো, তুমি যখন ঘোরাচ্ছ তখন কিন্তু একটা প্লেনের মধ্যে এভাবে ঘুরতেছে, অর্থাৎ একটা আনুভূমিক তলে সে ঘুরতেছে। তাহলে একটা আনুভূমিকভাবে যখন কোনো বস্তুর গতি বিবেচনা করি তখন কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণের প্রভাব সেখানে বিবেচনা করি না। যেমন একটা সমান্তরাল পথে গাড়ি দৌড়াচ্ছে, এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ করি না। কথা কি ক্লিয়ার? যদি এটা হয় তাহলে সুষম বেগে চলতে থাকবে, হ্যাঁ সুষম বেগেও চলতে থাকবে। তার মানে 7-এর 3টাই রাইট, ঘ নম্বর, 7-এর ঘ। তারপরে দেখো 8 নম্বর, প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি। কয়টি বলো? 4টি। কি বল? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই 4টা মৌলিক বল। প্রকৃতিতে মৌলিক বল কয়টি? 4টি। কি? মহাকর্ষ বল, তারপরে তাড়িৎচুম্বক বল, তারপরে কি বলো? তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। তাহলে 8-এর 4টি, কত নম্বর? গ, 8-এর গ। এরপর হচ্ছে 9 কি বলছে? 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। তারপর অপশন দেওয়া আছে। তো এখানে অপশনগুলো কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, তাই না? বেগ দেওয়া আছে। তাহলে বেগ কত হবে 20 সেকেন্ড পর সেটা আমার কাছে চাইছে। ঠিক আছে, সেটা আমার কাছে চাইছে। সো দেখো এই স্লাইডগুলো তৈরি করা, হ্যাঁ। সো কিছু মিস্টেক থাকতে পারে, এগুলো হচ্ছে আমি তোমাদেরকে কারেকশন করে সলিউশন করে দিব। ঠিক আছে, এই ধৈর্যটুকু রাখতে হবে একটু। ঠিক আছে, কারণ এই স্লাইডগুলো বানাতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়। আমার তো স্মার্ট বোর্ড নেই, বুঝছো? স্মার্ট বোর্ড যদি থাকতো তাহলে শুধুমাত্র কি এখানে হচ্ছে স্লাইডগুলো শো করতে পারতাম, সবগুলো খুব সুন্দর মতো জুম করতে পারতাম, এডিট করতে পারতাম, লিখতে পারতাম। ঠিক আছে, সো এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত যে তোমাদেরকে একটু তোমাদের কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে 9 নম্বর, কি বলছে সেটা একটু দেখো। 9 নম্বর বলছে যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, তাহলে একটা বস্তু ধরে নিলাম, এটার ভর হচ্ছে 10 কেজি, এটার ভর কত কেজি? 10 কেজি। একটি স্থির বস্তু মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড, এটার উপর 200 নিউটন বল ক্রিয়া করছে। আচ্ছা, 200 নিউটন, কত নিউটন? 200 নিউটন, 200 নিউটন। 200 নিউটন বল স্থির বস্তুর উপর ক্রিয়া করছে 20 সেকেন্ড যাবত। তাহলে এই বলটা ক্রিয়া করছিল কয় সেকেন্ড যাবত? 20 সেকেন্ড যাবত ক্রিয়া করছে। ঠিক আছে, 20 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর, আচ্ছা 20 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর বলছে যে বেগ কত হবে? 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলে 20 সেকেন্ড পর বেগটা চাইছে, বুঝতে পারছো? 20 সেকেন্ড পর কি চাইছে? বেগ চাইছে। আচ্ছা, বেগ বের করবো আমরা এখান থেকে। তো 20 সেকেন্ড ক্রিয়া করলে বেগ কতটুকু সেটা আমরা দেখবো এখন। তাহলে 20 সেকেন্ড যে ক্রিয়া করছি, খেয়াল করো, আদি বেগ এখানে। তো এখন ধরলাম এই বস্তুটা এখানে চলে আসছে 20 সেকেন্ডে সেই বস্তুটা এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝছো কথাটা? দেখো, স্থির একটা বস্তু, ইনিশিয়াল ভেলোসিটি 0, ভর ছিল 10 কেজি, এর উপর বল প্রয়োগ করছি 200 নিউটন। তাহলে বল প্রয়োগ করলে সে কি হবে? গতিশীল হবে, এখানে চলে আসছে। দেখো এফ দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে এফ আর এম থেকে কি ত্বরণটা বের করা যায়? এ ইজ ইকুয়াল, আমরা জানি এফ বাই এম, অর্থাৎ এফ ইজ ইকুয়াল এম এ, তাহলে এ ইজ ইকুয়াল এফ বাই এম। বলের মান কত? বলের মান হচ্ছে প্রযুক্ত বল 200, এম এর মান কত? 10 কেজি। তাহলে কত আসে? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, ত্বরণ পেয়ে গেছি, পাইছি। ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে। তারপরে হচ্ছে এইটা কি? এটা হচ্ছে 20 সেকেন্ড সময় পর তার কি হবে? বেগ কত হবে, তাই না? এটা চাইছে। তাহলে আমরা দেখো এটা লিখি যে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, সেটা লেখা যাবে। তাহলে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি লিখি। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ কত? 0, ইউ এর মান 0, প্লাস এ কত? এ হচ্ছে 20 ইন্টু টি এর মান কত বলো তো? টি এর মান দেওয়া আছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে কত হয়? 400 কি হয় বলো? মিটার পার সেকেন্ড। ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এই যে 400 মিটার পার সেকেন্ড, গ নম্বরের অ্যান্সার। 9-এর গ। 9-এর কি বলো? গ নম্বর।
তারপরে দেখো 10 নম্বর, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং নিক্তি দ্বারা আসলে বস্তুর যে অভিকর্ষজ বল সেটা নির্ণয় করা হয়। স্প্রিং নিক্তি তো দেখছো, একটা ভর ঝুলাই দেওয়া হয়, ঠিক আছে? এখান থেকে কি পাই, কিসের ডাটা পাই বলো তো? নিউটন এককে মান পাই, নিউটন এককে মান পাই। তো নিউটন কিসের একক? বলের একক। তার মানে সেটা কি? অভিকর্ষজ বল আমরা মেজার করি। তাহলে অ্যান্সার হচ্ছে গ নম্বর। স্প্রিং নিক্তি দ্বারা আমরা কি মেজার করি? অভিকর্ষজ বল মেজার করি। তাহলে আমাদের 10টা এমসিকিউ শেষ। এরপরে দেখো এটা দেখো কি বলছে। এটা বলছে যে একটি 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, কত মিটার? 4 মিটার ব্যাসার্ধের। আচ্ছা ভালো কথা, এই যে এটা একটা বৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার পথ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 4 মিটার। ওকে, 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এ বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে। তাহলে এটা ধরলাম এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু হতে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছালো। তার মানে এই বস্তুটা এই দিক থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসছে। ঠিক আছে, ভালো কথা, এ বিন্দুতে আসলো। এ সময় বস্তুটির উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়। এ সময় বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করা হয়? 100 নিউটন। আচ্ছা, বস্তুটি অতিক্রান্ত দূরত্ব কত মিটার? চাইছে কি দূরত্ব? কি চাইছে? দূরত্ব। সরণ কিন্তু চাই না, সরণ কিন্তু 0। কেন? কারণ সরণ মানে আমরা জানি যে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যবর্তী যে সরলরৈখিক ডিস্টেন্স, সেটা হচ্ছে কি? সরণ। তো দেখো ইনিশিয়াল পজিশন এটার যা, মানে আদি অবস্থা যা, ফাইনাল অবস্থাও তাই, মানে চূড়ান্ত অবস্থাও কিন্তু সেটা। তাহলে চূড়ান্ত বিন্দু এবং আদি বিন্দু যদি একই হয় তাহলে তাদের তো কোনো সরণ হয় না, তাদের সরণ কি? 0। ঠিক আছে, কিন্তু আমার কাছে চাইছে কি? বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার? অতিক্রান্ত দূরত্ব চাইছে, দূরত্ব কিন্তু আছে, তাহলে দূরত্ব কতটুকু? এখান থেকে এই পুরোটা। তার মানে কি দেখো তো, যেখান থেকে যাত্রা শুরু করছে আবার যদি সেখানে আসে, তার মানে সে পুরো বৃত্তটা কভার করছে না? তাহলে পুরো বৃত্তটার দৈর্ঘ্য কত? পুরো বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের কি? পরিধি। তার মানে পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে পরিধির ফর্মুলা কি বলো? আমরা জানি পেরিমিটার সমান 2πr। তাহলে 2 × π, পাইয়ের মান 3.1416 টাইমস আর, আর রেডিয়াস কত? 4। তাহলে এইটা গুণ করলে আমরা এখান থেকে কি পাবো? মিটার এককে তার অতিক্রান্ত যে দূরত্ব সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে কত হয় বলো? 2 × 3.1416 ইন্টু কত বলো তো? 4। তাহলে মানটা পাচ্ছি কত এখান থেকে? 25.1328, 25.132, 25.132, এই যে 25.13, এই যে এটা ক নম্বর, হ্যাঁ 11 ক নম্বর, 11 ক। বোঝা গেল, খুব সহজ জিনিস। পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করবে। ঠিক আছে, বস্তুর উপর কৃত কাজ কত? কি পরিমাণ কাজ হয়েছে? আচ্ছা, বস্তুর উপর কৃত কাজ কত বলো তো? কৃত কাজ মানে কি? কাজের ফর্মুলাটা কি? W = Fs, এই যে W = F × S। তো এখন F মানে কি? বল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে হচ্ছে 100 নিউটন, 100 নিউটন ইন্টু S। সরণ কি পরিমাণ বলো তো? দূরত্ব কিন্তু না, সরণ। তাহলে সরণ কি পরিমাণ? সরণ কি হয়েছে? হয়নি, কারণ যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে আবার ঘুরে সেই বিন্দুতে আসছে। সরণ কি? সরণ 0। তার মানে এর সাথে গুণন করবো 0, তার মানে মান আসবে 0 জুল। অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। বোঝা যায়? আমার কথা বোঝা যায়? বলো। 0 জুল। কোনো কাজ হয়নি। কেন? কারণ সরণ হয়নি, এই কারণে কাজ হয়নি। ওকে, 13 নম্বর কি বলছে দেখো, যে জড়তাটা কি? ইনারশিয়া যেটাকে আমরা বলি। জড়তা একটি প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, জড়তা একটা প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, যে যেমন আছে সে ওরকম থাকতে চায়। পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, অবশ্যই বলের প্রয়োজন। ঠিক আছে, এখন বল প্রয়োগ না করলে, মানে তোমাদের উপর ফোর্স না দিলে কি তোমরা ইচ্ছে করে পড়াশোনা করতে বসো? অনেকেই করো না। ঠিক আছে, তার মানে তোমাদের জড়তাটা হচ্ছে যে না পড়তে চাওয়ার জড়তা। ঠিক আছে, তো আমাদের টিচার হিসেবে দায়িত্ব কি? ফোর্স দেওয়া। ঠিক আছে, বল প্রয়োগ করা। তাহলে কি করবা? তাহলে তুমি এটা পরিবর্তন করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, অবশ্যই বলের প্রয়োজন। সেটা যে ধরনের জড়তাই হোক, গতি জড়তা হলেও সেখানে বল প্রয়োগ করা প্রয়োজন, তাহলে সেটা স্থির হবে। আবার স্থিতি জড়তায় বল প্রয়োগ করলে সেটা গতিশীল হবে। ঠিক আছে, ওজন দ্বারা পরিমাপ করা যায় না। জড়তা ওজন দ্বারা পরিমাপ করা যায় না, মনে রাখবা। জড়তা কি দ্বারা পরিমাপ করা হয়? ভর দ্বারা। কি দ্বারা? ভর দ্বারা। ভরের ডেফিনেশনটাই হচ্ছে জড়তার পরিমাপকে ভর বলে। মোট জড়তার পরিমাণটাকে ভর বলি আমরা। তাহলে ওজন দ্বারা পরিমাপ করা যায় না, এটা আসলে ভর দ্বারা পরিমাপ করা যায়। তার মানে রাইট হচ্ছে 1 এবং 2, তার মানে 13 ক। 13 হচ্ছে ক। বোঝা গেল? বলো। এরপর 14 নম্বর দেখো, এরপর 14 নম্বর। দেখো 14 নম্বর কি বলছে, যে নিচের কোনটি শক্তির একক? শক্তির একক কাজের একক কি? একই না? কাজ শক্তি একই রাশি, একই ধরনের রাশি। কাজের এককও জুল, শক্তির এককও কি? জুল। আমার কাছে চাইছে কি? একক চাইছে। তাহলে দেখো এখান থেকে যে দেখো W = Fs, কাজের একক যা, শক্তির এককও তাই, শক্তির এককও তাই। তাহলে কি লেখা যায়? F মানে কি? নিউটন। S মানে কি?
এস মানে হচ্ছে সেকেন্ড, মানে স্মরণ হচ্ছে মিটার, নিউটন মিটার। তো এখন দেখতেছি এখানে কি কোথাও নিউটন মিটার আছে? নাই। নিউটন মিটার যেহেতু নাই, তাহলে এটাকে আবার ভাঙাতে হবে। তো নিউটন কোথা থেকে পাইছি? বল থেকে পাইছি। তো বলকে যদি আবার ভাঙাই, আমরা জানি F = ma, তার মানে ভর গুণন ত্বরণ। এখন নিউটনকে ভাঙলে পাবো ভর মানে কেজি, এবং পাবো ত্বরণ। ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা পাবো। এর সাথে আছে কি? মিটার গুণ আকারে আছে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে আছে কি? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এই যে দেখো, এই মিটার উপরে আছে না? আছে, দুইটাই উপরে আছে। তাহলে কি লেখা যায়? কেজি মিটার স্কয়ার লেখা যায়, মিটার স্কয়ার। এই সেকেন্ড স্কয়ারটা নিচে আছে, তাহলে সেকেন্ড ইনভার্স 2 লেখা যায়। তাহলে দেখো এই যে কাজের একক এটা, শক্তির একক এটা। তাহলে কত নম্বর অ্যান্সার? গ নম্বর। এই যে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, গ নম্বর অ্যান্সার। বুঝছো বলো? 14 যে গ। এরপর আসো 15 নম্বর। 15 বলছে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস মানে যে সোর্সগুলো আমরা কি করতে পারি? বারবার ব্যবহার করতে পারি। বারবার ব্যবহার করলেও ফুরিয়ে যায় না। অফুরন্ত যেগুলোর উৎস সেগুলো হচ্ছে নবায়নযোগ্য। ডিজেল কি অফুরন্ত? না, এটা ফুরিয়ে যেতে পারে। মিথেন কি অফুরন্ত? না, মিথেন তুমি যদি পোড়াও তাহলে এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে বায়োম্যাস। এই যে বায়োম্যাস যেটা, এটা কিন্তু কি বলতো? নবায়নযোগ্য। তারপর কয়লাও কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কত বলো? গ। তোমরা এগুলো দেখলেই বুঝবা কিন্তু যে কোনটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে 15 কি বলো? বায়োমাস। 16, তাহলে 16 কি বলো? বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, সেতার, বেহালা, তবলা। একটাও না, এটা হচ্ছে হারমোনিয়াম। ঠিক আছে, সেতার, বেহালা, তবলা, হ্যাঁ এই তিনটার একটা না, হারমোনিয়ামে বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে কি করা হয়? শব্দ তৈরি করা হয়। 16 কি ক। তারপরে 17 নম্বর দেখো, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে, যান্ত্রিক তরঙ্গ মানে শব্দ তরঙ্গ, মনে রাখবা। যান্ত্রিক তরঙ্গ মানে কি? শব্দ তরঙ্গ, এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি ঘটে? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি ঘটে? এখানে যে দেখো অপশন মিসিং আছে। এখানে ছিল প্রতিসরণ, উপরিপাতন এবং বিচ্ছুরণ। প্রতিসরণ 1 নম্বর ছিল হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। তারপরে 2 নম্বর কি? 2 নম্বর ছিল হচ্ছে বিচ্ছুরণ। 2 নম্বর ছিল কি? বিচ্ছুরণ, হ্যাঁ। এবং 3 নম্বর হচ্ছে উপরিপাতন। তাহলে দেখো যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মনে রাখবা প্রতিসরণ হবে, উপরিপাতন হবে, বিচ্ছুরণ হবে না। বিচ্ছুরণ হয় আলোক তরঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। আলো বিচ্ছুরিত হয় কিন্তু শব্দ বিচ্ছুরিত হয় না, ঠিক আছে, বুঝছো? তাহলে কি হবে? প্রতিসরণ হবে এবং উপরিপাতন হবে। প্রতিসরণ এবং উপরিপাতন দেখে তোমরা এখানে টিক দিয়ে দিবা, ঠিক আছে। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি হয় বলো আমার সাথে? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়? উপরিপাতন ঘটে এবং প্রতিসরণ ঘটে। প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে কিসের ক্ষেত্রে? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে। উপরিপাতন তো বুঝো, মানে যে বিট যখন তৈরি করি আমরা, একটা শব্দের উপর আরেকটা শব্দ কি হয়? যখন পতিত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? তো আমরা কি জানি বলো তো? আমরা জানি v1/v2 = T1/T2। এটা জানি কি না? এটা জানি। এখন দেখো আমরা মান বের করবো কার? মনে করো অথবা লিখতে পারি v2/v1 = T2/T1 লেখা যায়। এই সূত্র আমরা জানি। তো v2 এর মানটা বের করবো, তাহলে v1টা বেশি গুণ হবে, তাহলে v1 × T2/T1। এটা না? এগুলো তো তোমরা ক্যালকুলেটরেই পারবা করতে। সূত্রগুলা ভালো মতো রিভিশন করে পরীক্ষার হলে যাবা। তাহলে v1 কত আর t1 কত? তাহলে খেয়াল করো, v1 এর মান আমরা বসাবো 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। 332 × T2 মানে কি? দ্বিতীয় টেম্পারেচার কত? 40 ডিগ্রি সেলসিয়াস। তো 40 ডিগ্রি সেলসিয়াসকে তো আর বসানো যাবে না, কেলভিন এককে বসাতে হবে। তাহলে 273 + 40, 273 + 40। আর নিচে কি হবে? t1 মানে কি 0 ডিগ্রি না? তাহলে 273 + 0, বুঝছো? তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা v2টা পেয়ে যাবো যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে শব্দের বেগটা কত। দেখো এগুলো কিন্তু আর ডিটেলসে বলতেছি না। কেন বলতেছি না? কারণ তোমরা পরীক্ষার্থী, তোমরা রিভিশন করার জন্য বসতেছ, ঠিক আছে। 332 গুণন √273 + 40 ডিভাইডেড 273, তাহলে মানটা কত আসে? 355.49 আছে। এরকম কোনো অপশন? 355.49, 355, এখানে আছে 353, এরকম তো হওয়ার কথা না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 332। আচ্ছা, যদি আমরা 330 নিয়ে করি, দেখো 330 32 যেটা নিয়ে করো ভুল হবে না কিন্তু, হ্যাঁ দুইটাই রাইট। 30 নিয়ে যদি করি তাহলে মানটা কত আসে সেটা একটু চেক করি, তাহলে বুঝবো যে তারা কত নিয়ে করছে। 30 নিয়ে করলে আসে 353.3, হ্যাঁ এখন আসছে। তার মানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কিন্তু, দেখো আমি আবার বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটাও রাইট। 332 মিটার পার সেকেন্ড, এটাও রাইট, ঠিক আছে। কোনোটাতে ভুল হবে না, ঠিক আছে। কিন্তু বইয়ে যেহেতু বেশিরভাগ সময় এটা দেওয়া আছে, বইয়ে উল্লেখ করা আছে, তাহলে 330 ইউজ করবা। তাহলে 330 ইউজ করলে আমাদের এখান থেকে মান আসতেছে 353.3 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে গ নম্বর, অ্যান্সার 18 গ। বোঝা গেল?
অ্যান্সার হচ্ছে 18 গ নম্বর। এর পরেরটাতে আমরা চলে যাই। দেখো এটা কি বলছে, এইটা কি বলছে দেখো 19 নম্বর। 19 নম্বর বলছে যে এক টুকরো সাধারণ কাছে প্রতিফলন কত পার্সেন্ট হয়? 4 থেকে 5%। কত পার্সেন্ট বলো তো? 4 থেকে 5%। এখন কথা হচ্ছে যে এটা কীভাবে বুঝবো? এরকম কিছু আসবে যেগুলো হচ্ছে তোমরা পারো না অনেক কিছু, এরকম 2-1টা এমসিকিউ আসবে, ঠিক আছে? এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা তুমি পারবে না মানে এটা 99.99% স্টুডেন্ট পারবে না, এরকম কিছু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? যদি এটা বইয়ে থাকে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। মানে এরকম কিছু এমসিকিউ আসবে যেটা অনেক স্টুডেন্ট পারবে না এবং প্রশ্ন এভাবে তৈরি করা হয় যাতে তুমি না পারো, ঠিক আছে? এরকম, কারণ তুমি যদি 100 মার্কের মানে খুব সঠিকভাবে 100 মার্কের অ্যান্সার দিয়ে আসো তাহলে আসলে প্রশ্নের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন আসে, এই কারণে কিছু কিছু প্রশ্ন এরকম থাকতে পারে, ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানো যাবে না। তাহলে এক টুকরো সাধারণ কাছে প্রতিফলন হয় কত? 4 থেকে 5%। তাহলে গ নম্বর, 19-এর গ নম্বর। এরপরে দেখো 20 নম্বর। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? সমতল দর্পণ মানে কি এটা? তাহলে বক্রতার কেন্দ্র যদি এর খুঁজতে চাই তাহলে পাওয়া যাবে কি? না পাওয়া যাবে না, তার মানে কি? অসীমে। অসীমে। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় বলো? অসীমে। অসীমে অপশন আছে না, এই যে ঘ নম্বর। তাহলে 20-এর ঘ, 20-এর ঘ। এরপর 21 বলছে একটি বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে 0.8 মিটার এবং 0.5 মিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো কি বলা আছে, একটি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 এবং উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে এত দেওয়া আছে। আচ্ছা তাহলে উত্তল দর্পণ আমরা জানি, উত্তল দর্পণের কাজ হচ্ছে সোজা প্রতিবিম্ব তৈরি করা এবং খর্বিত বা ছোট প্রতিবিম্ব তৈরি করা। কেন? কারণ উত্তল দর্পণ ব্যবহার করি বিশাল বড় একটা এরিয়াকে ছোট করে দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে? তার মানে উত্তল দর্পণে কি হয়? ছোট হয়, প্রতিবিম্ব কি হয়? ছোট হয়। তাহলে প্রথমটা কি? বস্তুর দৈর্ঘ্য। প্রথমটা যদি বস্তুর দৈর্ঘ্য হয়, পরেরটা আসলে বিবর্ধন না, পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। তার মানে একটা ভি আর একটা ইউ দেওয়া আছে, আমার কাছে চাইছে কি? সরি, একটি বস্তুর দৈর্ঘ্য, তাহলে ইউ এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? ইউ এর মান দেওয়া আছে 0.8 মিটার, এটা দেওয়া আছে। এবং উত্তল দর্পণে বিবর্ধন দেওয়া আছে, তার মানে ম্যাগনিফিকেশন দেওয়া আছে, এম এর মান কত? 0.5 মিটার। ম্যাগনিফিকেশনের আবার একক থাকে নাকি? এই যে দেখো এখানে ভুলটা কোথায়? একটি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.8, ঠিক আছে, একটি উত্তল দর্পণের বিবর্ধন দেওয়া আছে 0.5। তো 0.5 কি মিটার হয় কখনো? বিবর্ধনের কোনো একক থাকে না, এটা আসলে হবে কি? একটা ইউ হবে আর একটা ভি হবে, ঠিক আছে? একটা ইউ আর একটা ভি। তাহলে এম এর মানটা কত হয়? এম ইজ ইকুয়াল মডুলাস অফ ভি বাই ইউ। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.5। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0.8। তাহলে মানটা কত আসে বলো? 0.5 ডিভাইডেড 0.8, 0.625 কই? নাই তো, 0.625 তো নাই। এটা কি বিবর্ধন ধরেই করবো? আচ্ছা দেখি বিবর্ধন ধরে করলে কত হয়। আমরা জানি এম ইজ ইকুয়াল কি? ভি বাই ইউ। তাহলে এম ইজ ইকুয়াল যদি ভি বাই ইউ হয়, তাহলে আমাদের কাছে চাইছে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে ভি সমান কি হবে? এম ইন্টু ইউ। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.5। এম এর মান 0.5 ইন্টু ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0.8। 0.5 ইন্টু 0.8। ও আচ্ছা এবার আসতে পারে, 5×8 = 0.8 ইন্টু 0.5, তাহলে মানটা আসতেছে 2/5, 0.4 মিটার। আর এগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে 100 দ্বারা গুণ করবো ইন্টু 100, তাহলে 40 সেন্টিমিটার আছে কি? আছে, হ্যাঁ, গ নম্বর। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে এককটা দিছে বিবর্ধনের, এটা কিন্তু ভুল আছে, ভালো করে দেখো। উত্তল দর্পণে বিবর্ধন, দেখো প্রথমে বলছে একটি বস্তু দৈর্ঘ্য এবং উত্তল দর্পণে বিবর্ধন যথাক্রমে এত, তাহলে দৈর্ঘ্য এত, এটা মানলাম মিটার একক, কিন্তু বিবর্ধনের কি একক থাকে না, তোমরা এটা জানো, ঠিক আছে? তাহলে বিবর্ধনের একক থাকে না, এটা কি হবে? 0.5 হবে শুধু। তাহলে এখান থেকে আসলো 4 মিটার, 0.4 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি 40 সেন্টিমিটার পাবো, ঠিক আছে? বুঝছো? তাহলে এককগুলো দেখবা, হ্যাঁ এককগুলো দেখবা ভালো মতো। আচ্ছা তাহলে আমরা কি পাইছি বলো? প্রতিবিম্বের দৈর্ঘ্য পাইছি কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য, গ। তাহলে 21-এর হচ্ছে গ নম্বর। এরপর 22 নম্বর দেখো। 22 কি বলছে? পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়? পাহাড়ি রাস্তার বাঁকে সমতল দর্পণ, ক নম্বর। হ্যাঁ 22-এর ক। কি দর্পণ ব্যবহার করা হয় পাহাড়ি রাস্তার বাঁকে? সমতল দর্পণ ব্যবহার করা হয়। কি দর্পণ? সমতল দর্পণ। এরপর হচ্ছে 22-এর পর আমরা দেখবো হচ্ছে 23 নম্বর কি বলছে বলো? চার্জের প্রভাব কোনটির উপর নির্ভর করে? চার্জের প্রভাব নির্ভর করে ভোল্টেজের উপর। কিসের উপর? ভোল্টেজ বা বিভবের উপর। চার্জের প্রভাব নির্ভর করে কিসের উপর? প্রবাহের রোধ, তীব্রতা, এই যে বিভবের উপর। 23-এর খ। 23-এর কি? খ। 23-এর খ। চার্জের প্রভাব নির্ভর করে কিসের উপর বলো তো? বিভবের উপর, ভোল্টেজের উপর। ভোল্টেজ যত বেশি প্রবাহ তত বেশি, ভোল্টেজ যত কম প্রবাহ তত কম। চিত্রের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে একটা চিত্র দেওয়া আছে। কি চিত্র দেওয়া আছে? 20 কুলম্ব, প্লাস 20 কুলম্বের চার্জ আছে এবং প্লাস 30 কুলম্বের চার্জ আছে। আছে দুইটা চার্জ আছে, ওকে, একটা এ আর একটা বি, এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মিটার। তাহলে প্লাস কত? প্লাস 20,
ঠিক আছে, আরেকটা হচ্ছে কি +30, এটা হচ্ছে +30 কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্ব কত মিটার? 2 মিটার। কত মিটার বলো? 2 মিটার। খুব ভালো কথা, 2 মিটার দেওয়া আছে। আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কোন সূত্র দিয়ে ইউজ করবো বলো? F = K × Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। কত আসে বলো তো? K এর মান কত বলো? K এর মান কত? 9 × 10⁹, এটা হচ্ছে K এর মান, ইন্টু Q1 Q2, তাহলে Q1 হচ্ছে 20, Q2 হচ্ছে 30 ডিভাইডেড d², মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে এটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা লাগবে না, ডিরেক্ট দেওয়া আছে 1.35 × 10⁻12, 1.35 × 10⁻12 হচ্ছে গ নম্বর, 24-এর গ নম্বর। এরপর হচ্ছে 25 নম্বর, দেখো কি বলছে। আচ্ছা, 25 নম্বরে কারেকশন হচ্ছে যে আধান দ্বয়ের মধ্যবর্তী বল আকর্ষণী হবে না, এটা হচ্ছে 8 গুণ হবে। কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে আধান দ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি, প্রথমটা বলছে এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে 8 গুণ হবে কিনা, 8 গুণ হবে কিনা সেটা বলছে। তাহলে উপর থেকে আমরা কি পাইছি? আমরা প্রথমটা ছিল 1.35 × 10⁻12 এত নিউটন। তো এখন এটা 8 গুণ হবে কিনা, সেটা আমরা বের করি। আধান দ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে, আকর্ষণী না হয়ে এখানে কি হবে? একটু কারেকশন আছে, 8 গুণ হবে যদি এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়। তাহলে মধ্যবর্তী দূরত্ব এখন অর্ধেক করি, অর্ধেক মানে আগে ছিল 2, আগে ছিল কত? 2। এখন কি করব? এখন 2 এর জায়গায় জাস্ট অর্ধেক করলে কি হবে? 1 হবে। তাহলে মানটা আসবে 5.4 × 10⁻12, 5.4 × 10⁻12 আসবে যদি 1 নেই। এই যে 5.4 × 10⁻12, খেয়াল করি এই 5.4 × 10⁻12কে যদি আমরা এই আগের সংখ্যাটাতে ভাগ করি, তাহলে যদি দেখি যে না 8 আসছে, তার মানে আসলে 8 গুণ হয়েছে। দেখি এটা ভাগ করলে 8 গুণ হয় কিনা। কথা কি বুঝতে পারলাম? তাহলে আগের একটা বল ছিল, পরবর্তীতে আমি কি করলাম? এই যে মধ্যবর্তী দূরত্ব 2 ছিল, অর্ধেক করছি। এই যে বলছে না এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে সেটা হবে কিনা, অর্ধেক করার পর একটা বল বের করছি। এখন দেখি এটা একটা আর একটার কত গুণ। তাহলে 5.4 × 10⁻12 ডিভাইডেড নিচে কত? 1.35 × 10⁻, কত বলো তো? 10⁻12। এখন 4 আসছে। কত আসছে? 4। তার মানে আসলে 8 গুণ হবে না, কয় গুণ হবে? 4 গুণ। তার মানে 1 নম্বর অ্যান্সার ভুল আছে, তো এখন একটা মজার বিষয় হচ্ছে এমসিকিউ ধরার টিক্সটা দেখো। তাহলে 1 নম্বরটা যেহেতু ভুল হয়েছে, তার মানে কত ভুল, এবং এই এক যে অপশন আছে সেগুলোও ভুল, তার মানে কত ভুল। তাহলে এখানে দেখো ঘ নম্বরটাও ভুল না, অবশ্যই ভুল। কেন? কারণ 1 তো ভুল, 1 যদি ভুল হয় এটাও ভুল, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা রাইট হবে, তো এই দুইটার মধ্যে দেখো এটা আছে 2, এটা আছে 2 এবং 3, তার মানে এই দুইটার যে কোনো একটা রাইট হবে। দেখি আমরা 2 নম্বরটা রাইট হয় কিনা। 2 নম্বরটা যদি রাইট হয়, দেখো আরেকটা কথা হচ্ছে তুমি 2 নম্বর রাইট বের করবে নাকি 3 নম্বর রাইট বের করবে। দেখো যদি আগে 3 নম্বর রাইট বের করবে, কেন জানো? কারণ 3 নম্বর যদি রাইট হয়, খেয়াল করো, যদি 3 নম্বর রাইট হয়, শুধু 3 নম্বর রাইট হয়, তাহলে শুধু 3 এর কোনো অপশন আছে এখানে? নাই, শুধু 3 এর অপশন নাই। তার মানে 3 নম্বর যদি রাইট হয়, তার মানে 2 নম্বরও রাইট, বুঝছো? এই কারণে আগে 3 নম্বরটা বের করবো। কথা কি বুঝলে কিভাবে ধরলাম ম্যাথটা? আমি একটা বের করছি শুধুমাত্র যে এক ভুল হয়েছে, মানে কি ক নম্বরও ভুল, ঘ নম্বরও ভুল, কারণ এখানেও এক আছে, এই দুটো ভুল। এখন আমি কোনটা বের করব? এখন যদি 2 বের করি, তার মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই না? তাহলে একটু 3ও তাহলে চেক করে দেখতে হবে, আমাকে সময়টা বেশি লাগবে। তো তুমি করবা কি? 3 বের করবা, দেখবা 3 যদি রাইট হয়, তার মানে তো এটাই রাইট, আর যদি 3 ভুল হয়, তার মানে এইটা রাইট, বুঝছো? এটা রাইট। তার মানে আমরা আগের 3টা চেক করব। 3 নম্বর কি বলছে? যে আধান দ্বয়ের গুণফল স্থির এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়। তাহলে আধান দ্বয়ের যে গুণফল আছে সেটাকে স্থির করি। আধান দ্বয়ের গুণফল স্থির মানে Q1 এবং Q2 এর মান যা আছে তাই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এবং মধ্যবর্তী দূরত্ব কি হয়? মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়। আধান দ্বয়ের গুণফল স্থির এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়। আচ্ছা, না, এখানে ভুল আছে। আধান দ্বয়ের গুণফল দ্বিগুণ। আধান দ্বয়ের গুণফল কি? দ্বিগুণ। আধান দ্বয়ের গুণফল স্থির না হয়, এখানে হবে কি? দ্বিগুণ। তাহলে আধান দ্বয়ের গুণফল যদি দ্বিগুণ হয়, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়, তাহলে কি হবে সেটা বলছে। তাহলে আধান দ্বয়ের গুণফল যদি দ্বিগুণ হয়, আগে গুণফল কত ছিল? 30 আর 20। দেখো খেয়াল করো, এই যে Q1 এবং Q2 এই দুটার মান আগে কত ছিল? 30 আর 20 গুণ করলে পাইতাম হচ্ছে 3 দুগুণে 6, 600। তাহলে এখন দ্বিগুণ হবে মানে কি? এখন দ্বিগুণ হবে মানে Q1 আর Q2 হবে 1200। কত? 1200। কথা কি বুঝলাম? 1200। ডিস্টার্ব করিস কেন পড়ানোর সময়? Q1 Q2 হচ্ছে 1200। আচ্ছা, তাহলে এখন দ্বিগুণ হয়েছে না? আধান দ্বয়ের গুণফল দ্বিগুণ হয়েছে এবং মধ্যবর্তী দূরত্ব করবো অর্ধেক। তাহলে গুণফল যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, খেয়াল করো গুণফল হয়েছে দ্বিগুণ, তাহলে আমরা বলটা বের করছিলাম Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো কে এর মান আমরা জানি, Q1 Q2 এর মান এখন কিন্তু 1200 বসাবো। কত বসাবো? 1200। খেয়াল করো যে Q1 Q2 এর মান 1200, কে এর মান কত? 9 × 10⁹ ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব কত করছি? 1 করছি, কারণ অর্ধেক না, অর্ধেক। এই যেখান থেকে এখন মানটা বের করবো, করার পর দেখবো সেটা কত হয়, ঠিক আছে? তাহলে 9 × 10⁹ ইন্টু 1200 ডিভাইডেড নিচে হচ্ছে 1, তাহলে মানটা আসতেছে 1.08 × 10⁻13, 1.08 × 10⁻13। খেয়াল করো,
তাহলে এখন আমি কি বসাবো 1.08 ইন্টু 10⁻13 বসাবো, বসাইছি। বসানোর পর দেখবো এখন ভাগফলটা কত আসে, ভাগফলটা কত আসে। ঠিক আছে, এটা দেখি 8 গুণ হয় কিনা, ওই যে আগে ছিল এইটা, এখন দেখি কত গুণ হয়। তাহলে হচ্ছে উপরে অ্যান্সার ডিভাইডেড, নিচে হচ্ছে 1.35 ইন্টু 10⁻, কত বলো তো 10⁻12, তাহলে মানটা আসতেছে 8। হ্যাঁ হয়েছে, 8 গুণ হয়েছে, দেখছো। তাহলে তাহলে 3 নম্বর রাইট আছে, 3 নম্বর কি আছে, রাইট আছে। এখন 3 নম্বর যেহেতু রাইট, তার মানে এই যে এইটা রাইট, কারণ দেখো তাছাড়া এই 1 আর 3 আর একটা অপশন আছে, 3 আছে 2 জায়গায়, এটা এবং এটা, 1 তো ভুল, তার মানে এই অপশনটা ভুল, তার মানে এই অপশনটা রাইট, বুঝছো। তাহলে দেখো আমি 2 নম্বর কিন্তু আমি চেকই করলাম না, চেক না করে কিন্তু আমি কি করতে পারলাম, অল্প সময় করে ফেলতে পারতাম, মানে পারলাম আর কি, বুঝতে পারছো। এভাবে অপশনগুলো এভাবে দেখবা তোমরা, ঠিক আছে, অপশনগুলো এভাবে দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব সংক্ষিপ্ত এবং সৃজনশীল অংশে। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্ক্রু গজ বলতে কি বোঝায়। স্ক্রু গজ হচ্ছে, স্ক্রু গজ কি, স্ক্রু গজ হচ্ছে সূক্ষ্ম পরিমাপক একটি যন্ত্র, সূক্ষ্ম পরিমাপক যন্ত্র যেটা দ্বারা খুবই অল্প দৈর্ঘ্যের কোনো বস্তুর আমরা বলতে পারি পুরুত্ব, দৈর্ঘ্য এবং ব্যাস পরিমাপ করা যায়। এটা হচ্ছে স্ক্রু গেজ, যেখানে 2 ধরনের স্কেল ব্যবহার করে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল, বুঝতে পারছো। তো স্ক্রু গেজ হচ্ছে কি একটা সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, যেটা দ্বারা আমরা অতি সূক্ষ্ম কোনো পুরুত্ব, দৈর্ঘ্য অথবা ব্যাস পরিমাপ করতে পারি। যেখানে 2 ধরনের স্কেল ব্যবহার করা হয়, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সুষম ত্বরণ বলতে কি বোঝায়। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের যে হার এটা সমান থাকে, সেটা বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো সুষম। যদি বেগ বৃদ্ধি পায় ত্বরণ বলবো, যদি বেগ হ্রাস পায় মন্দন বলবো, ঠিক আছে। তাহলে যেহেতু সুষম ত্বরণ বলছে, তাহলে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি অভিকর্ষ ত্বরণের উদাহরণ। কারণ অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথা দ্বারা বোঝায় যে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়, এবং এটা সুষমভাবে বৃদ্ধি পায়। এই কারণে অভিকর্ষ ত্বরণ কিন্তু একটা সুষম ত্বরণের উদাহরণ। আচ্ছা, সুষম ত্বরণ আমরা বুঝলাম। 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল বলতে কি বোঝায়। সবল নিউক্লিয় বল মানে হচ্ছে নিউক্লিয়াসে কি থাকে। আমরা জানি যে একটা অ্যাটমের বাইরের দিকে আউটার সাইডে থাকে হচ্ছে ইলেকট্রন, বিভিন্ন শেল বা অরবিটালে ইলেকট্রন থাকে, এবং এই যে অ্যাটমের যে সেন্টারটা আছে, এই সেন্টারটার কিন্তু মানে পুরো যে অ্যাটমের ভরটা সেটা কিন্তু থাকে সেন্টারে, এবং এই সেন্টারটাকে আমরা কি বলি বলো তো, নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে থাকে 2 ধরনের কণিকা, একটা হচ্ছে প্রোটন, মানে স্বাভাবিকভাবে এর বাইরে আরও অনেক কণিকা থাকে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে দেখো প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে পজিটিভ, প্রোটনের চার্জ কি পজিটিভ। তাহলে দেখো অসংখ্য পজিটিভ চার্জ পরস্পরের সাথে যুক্ত না, এখানে অসংখ্য পজিটিভ চার্জ পরস্পরের সাথে যুক্ত না, পজিটিভ আছে। আর কি আছে, আর আছে হচ্ছে নিউট্রন আছে। কি আছে বলো তো, নিউট্রন আছে। তাহলে প্রোটন এবং নিউট্রন ছাড়া কেউ কি আছে নিউক্লিয়াসে? নাই। বাইরের দিকে কি আছে, ইলেকট্রন। তাহলে এই যে পজিটিভ চার্জ, তো আমরা তো জানি পজিটিভকে রিপালস করে, বিকর্ষণ করে। তাহলে দেখো এই পজিটিভ প্রোটনগুলো একসাথে তো থাকার কথা না ভিতরে, ঠিক আছে। একটা অ্যাটমের একদম মাঝখানে কি থাকে, প্রোটনগুলা এভাবে থাকে না, এই যে প্রোটন আর নিউট্রন একত্রে থাকে, এটা তো হচ্ছে নিউক্লিয়াস বলি। আর বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন তো পরস্পরকে রিপালস করার কথা, দূরে ঠেলে দেওয়ার কথা, বিকর্ষণ যেহেতু করে, তাহলে প্রোটন বিকর্ষণ করে, ঠিক আছে। এই বিকর্ষণ সত্ত্বেও এই যে দেখো এখানে নিউট্রন আছে আর প্রোটন আছে, তাহলে প্রোটন এবং নিউট্রন যে বলে তারা এই নিউক্লিয়াস গঠন করে আছে, এই বলটাকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। মানে নিউক্লিয়াস একটা গঠন করতে যে বলের প্রয়োজন হয়, বা নিউক্লিয়াসের মধ্যে এই যে কণিকাগুলো নিউক্লিয়াস গঠন করছে, এই কণিকাগুলো যে বল দ্বারা নিউক্লিয়াসের মধ্যে এত সুন্দরভাবে বিন্যস্ত হয়ে আছে, একটা নিউক্লিয়াস গঠন করছে, সেই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তার মানে সবল নিউক্লিয় বলের সংজ্ঞা কি দিতে পারি আমরা, সবল নিউক্লিয় বল বলবো যে পরমাণুতে প্রোটন এবং নিউট্রন যে আকর্ষণ বল দ্বারা নিউক্লিয়াস গঠন করে, এই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। একদম সহজ বাংলা কথা, ঠিক আছে, বোঝা গেল সবল নিউক্লিয় বল। আচ্ছা, এরপর হচ্ছে নবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝে। নবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যেসব শক্তি আমরা প্রকৃতি থেকে পাই, যাদের উৎস অফুরন্ত, যেগুলা বারবার কি করা যায়, যে শক্তিগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে বায়ু শক্তিকে যত তুমি ব্যবহার করবে, এটা কি শেষ হবে কখনো? শেষ হবে না। তারপরে হচ্ছে মনে করো সানলাইট, সূর্যের আলো, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি।
শব্দের ব্যবহার সমূহ লেখো। শব্দ কোথায় ব্যবহার করা হয়? শব্দ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। শব্দ ব্যবহার করে কি করা হয়? শরীরের বিভিন্ন অংশের রোগ শনাক্তকরণে শব্দ ব্যবহার করা যায়, মানে বিভিন্ন মেশিনের সাহায্যে আর কি। আরও একটা কথা হচ্ছে, দেখো তোমাদের তরঙ্গ শব্দ অধ্যায়ে একটা হচ্ছে যন্ত্র ছিল এরকম, মানে সিস্টেমটা আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে একটা যন্ত্র ছিল, এখান থেকে সাউন্ড তৈরি হয়, আর এটা হচ্ছে রিসিভার। তাহলে এখান থেকে আসে, শব্দটা আসে, সমুদ্রের তলায় আঘাত করে, আবার শব্দটা এখানে ফিরে আসে। তো এই টাইমটা মেজার করে আমরা কিন্তু সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারি যে শব্দ ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। যন্ত্র তো লাগবে, SONAR একটা যন্ত্র ছিল, মনে আছে তোমাদের? SONAR, সোনার। ঠিক আছে, এই যন্ত্র ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা সমুদ্রের গভীরতা মেজার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমুদ্রের গভীরতা পরিমাপে শব্দ ব্যবহার করা হচ্ছে, তারপর চিকিৎসা বিজ্ঞানে শব্দ ব্যবহার করা হচ্ছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়? প্রতিবিম্ব না, এটা প্রতিবিম্ব, এটা কি প্রতিবিম্ব ছিল? প্রতিধ্বনি ছিল আর কি। যাই হোক, তোমাদের মডেল টেস্টে প্রশ্নটা হচ্ছে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়? প্রতিধ্বনি সৃষ্টি হয়, মনে করো শব্দটা উৎপন্ন হয়েছে এখানে, তাহলে একটা শব্দ উৎপন্ন হওয়ার পর সে একটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার যদি আগের জায়গায় ফিরে আসে, ঠিক আছে, তাহলে ওই যে জায়গা থেকে শব্দ উৎপন্ন হয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি যে শব্দটা যে দ্বিতীয়বার শুনতেছে, পুনরায় শুনতেছে, এটাকে বলবো আমরা প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়? শব্দের উৎস থেকে শব্দ তৈরি হবে, সেই শব্দটা গিয়ে প্রতিফলক পৃষ্ঠে আঘাত লেগে বা বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি উৎসের কাছে ফিরে আসে, তাহলে যে দ্বিতীয়বার শব্দটা আমরা শুনি সেটাকে আমরা বলি প্রথম শব্দের প্রতিধ্বনি। আর যদি তোমরা এটা জানতে চাও প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়, এটা তোমরা জানো যে একটা দর্পণে কোনো বস্তু রাখলে তাহলে দর্পণের যে ক্যারেক্টারিস্টিক, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে একরকম হয়, অবতল দর্পণের ক্ষেত্রে আরেক রকম হয়। তাহলে একটা বস্তুকে রাখলে, দর্পণের সামনে একটা বস্তুকে রাখলে সেই বস্তুর যে প্রতিচ্ছবি তৈরি হয়, সেই বস্তুর যে বাস্তব কিংবা অবাস্তব, ঠিক আছে, সোজা কিংবা উল্টা যে প্রতিচ্ছবি তৈরি হয় সেটাকে আমরা বলি প্রতিবিম্ব। আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত সরে যাবে বিভব তত হ্রাস পাবে। আচ্ছা, আমরা একটা আহিত বস্তু নেই, মনে করো এটা একটা আহিত বস্তু, যে কোনো চার্জ এটার আছে, প্লাস চার্জ। তো এটার কি একটা তড়িৎ ক্ষেত্র আছে না? এটার একটা তড়িৎ ক্ষেত্র আছে। তো আমরা একটা বস্তু নেই, মনে করো বিন্দু বস্তু নেই, এই যে একটা বিন্দু, তাহলে আগে এখানে ছিল, এখন এখান থেকে এখানে সরে আসতেছে, মনে করো এখানে সরে আসতেছে, ঠিক আছে। আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত সরে যাবে বিভব তত হ্রাস পাবে। সো আমরা এটা কিন্তু জানি, দেখো ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা জানি KQ/R, এটা জানি না? বিভবের সূত্রই তো এটা, KQ/R। তো KQ বাদ দিয়ে আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি 1/R, তারপরে লিখতে পারি প্রপোর্শনাল, তার মানে লিখতে পারি V proportional to 1/R লেখা যায়। অর্থাৎ বিভব হচ্ছে দূরত্বের কি? দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যত বাড়বে বিভব তত কি হবে? কমবে। তাহলে দেখো দূরত্ব যত বাড়তেছে, এই বিন্দু এবং এটার দূরত্ব কি আর না? দূরত্ব যত বাড়তেছে বিভব তত কি হবে? কমবে। তো এই কথাটা তোমরা বলে দিবা যে আমরা জানি যে বিভব এবং মধ্যবর্তী দূরত্ব এই দুটো কি অপোজিটলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হয়, ব্যাসার্ধ যত বাড়বে বিভব তত কমবে, তার মানে যত দূরে সরে যাবে বিভব তত হ্রাস পাবে। যত দূরে সরে যাবে আর এর মান তত বাড়বে, আর আর এর মান যত বাড়বে ভি এর মান তত কমবে। বোঝা গেল? এটা গেল আমাদের 7 নম্বর। এখন আমরা সিকিউগুলো সলভ করে ফেলি। দেখো প্রথমে কি বলছে? রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করে বলল তার দৈর্ঘ্য হচ্ছে 12.37 সেন্টিমিটার। ঠিক আছে, 12.37 সেন্টিমিটার। এটা হচ্ছে রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলছে। আচ্ছা, তাহলে সে মেপে যে মানটা পাইছে সেটা হচ্ছে দৈর্ঘ্য L ইজিক্যাল, আমরা ধরলাম কত? 12.37, এটা কি? এটা সেন্টিমিটার, এটা মাপছে। তার বন্ধু শুভ বলল এটা সঠিক নাও হতে পারে। রিয়াদ বলল যে কয়েকবার মেপে সে একই ফল পাইছে। শিক্ষকের কাছে গেলে তাদের 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্কেল ব্যবহার করতে বলেন। আচ্ছা, যে স্কেলটা ব্যবহার করতে বলছে তার ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.005 সেন্টিমিটার। ওকে, রিয়াদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। আচ্ছা, করলো। এই ছাড়া আর কোনো ডাটা কি দেওয়া আছে? আর কোনো প্রকার ডাটা দেওয়া নাই। ওকে, ক নম্বর বলছে যে মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। 7টি যে মৌলিক রাশি আর কি, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। কেন ক্ষমতা লব্ধ রাশি? কারণ আমরা ক্ষমতা সমান কি জানি বলো? ক্ষমতা সমান আমরা জানি P = W/T। P কি? W/T, অর্থাৎ একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। তার মানে দেখো কাজও কিন্তু একটা কি রাশি? লব্ধ রাশি। কাজকে ভাঙালে আমরা কি পাই? বল গুণন সরণ বাই কি সময়। আবার বলও কিন্তু একটা লব্ধ রাশি, বলকে ভাঙালে পাই ভর গুণন ত্বরণ।
ঠিক আছে, তার মানে দেখতে পারতেছি যে ক্ষমতা এটা অনেক রাশির উপর নির্ভর করে। তাহলে যার মান অন্য রাশির উপর নির্ভর করে সেটা তো মৌলিক রাশি না, সেটা হচ্ছে কি রাশি? লব্ধ রাশি। তাহলে কি করবো? খ নম্বর লিখবা, এভাবে ইকুয়েশনটা দিবা, দেওয়ার পর তোমরা এগুলো বাংলায় লিখে দিবা, ঠিক আছে? অথবা এভাবে ভাঙলেও হবে যে এ ফিজিক্যাল পরে আবার ভাঙাবে, এ ফিজিক্যাল এম এ ইন্টু এস ডিভাইডেড টি। তারপরে বলে দিবা যে পি এর মানটা এম ভর, ত্বরণ, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল। যেহেতু এই রাশিটার মান অন্যান্য মৌলিক রাশিগুলোর উপর নির্ভরশীল, এই কারণে ক্ষমতা একটি লব্ধ রাশি। ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এইটা পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, স্টার্ট দিয়ে রাখো। কি বলছে যে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। আচ্ছা, এইটা আমি কিভাবে বের করব? মানে আমার মাথায় প্রথমে কি আসবে এটা পড়ে, যে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করে, এটা চাইছে আমার কাছে। সো আমি যেটা করব এখানে, ভার্নিয়ার কনস্ট্যান্টটা আগে এখানে দেওয়া আছে না, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে দেখো আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ভিসি সমান এস বাই এন, একটা হচ্ছে ভিসি সমান এস বাই এন, প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা। আরেকটা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল এস মাইনাস ভি প্রাইম, এস মাইনাস ভি প্রাইম মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক আছে, ওকে। দেখো তাহলে আরেকটা ফর্মুলা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল এস মাইনাস ভি প্রাইম, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন যেহেতু ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা দেওয়া নেই, তাহলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমি এইটা দিয়ে করবো, কেন করবো দেখো, খেয়াল করবো ভালো মতো। ভিসি সমান কি আমরা জানি যে ভিসি সমান এস মাইনাস ভি প্রাইম, এটা না এস মাইনাস ভি প্রাইম, এটা জানি। তো দেখো এখান থেকে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবকের মানটা কিন্তু আমি জানি কত, ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার। এখন এটাকে সেন্টিমিটার না রেখে এটাকে মিলিমিটার করবো। কেন করবো আমি বোঝাচ্ছি। 1 সেন্টি সমান কত মিলি বলো তো? শান্তি মিলিবে 10 0.005 ইন্টু 10, এখন কিন্তু মিলি হয়ে গেছে, সেন্টিকে 10 দ্বারা গুণ করলে মিলি পাই, ঠিক আছে? তাহলে পাবো হচ্ছে 0.05 মিলিমিটার। পাইছি ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটার এককে, এই মানটা বসাও 0.05 মিলিমিটার কিন্তু। তাহলে এস এর মানও মিলিমিটার, এস মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার, এই যে 1 বসলে মাইনাস ভি প্রাইম। ভি প্রাইম মানে কি? ভি প্রাইম মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। সেটা কত? সেটা হচ্ছে আমরা জানি না, সেটা এখান থেকে বের করতেছি। তাহলে দেখো এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এই যে ভি প্রাইম ইজ ইকুয়াল 1 আগে থেকে এই পাশে ছিল, থাক, এইটা এই পাশে যাচ্ছে না, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে 0.05, ঠিক আছে? তাহলে 1 থেকে 0.05 বাদ দাও, মিলিমিটার এককে তুমি একটা মান পাবো 1 মাইনাস 0.05, তাহলে মানটা আসতেছে কত? 0.95 মিলিমিটার, 0.95 মিলিমিটার। এই যে দেখো 0.95 মিলিমিটারটা কি বলো তো আমাকে? 0.95 মিলিমিটারটা কি? 0.95 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের মান, এক ভাগের মান, ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের মান। এখন আমাকে বলো তো, যদি আমি তোমাকে বলি যে 10 মিলিমিটার, এটা প্রধান স্কেলের কয় ভাগের সমান? তুমি শিওর বলে দিবা প্রধান স্কেলের 10 ভাগের সমান। কেন? কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এই 10 মিলিমিটার প্রধান স্কেলের 10 ভাগের সমান, এভাবে বলে দিতে পারবা তুমি। এখন আমি যেটা করবো, এই যে দেখো ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান জানি, এটাকে যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি, যে কোনো কিছু দ্বারা গুণ করে কি করবো? একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো। তাহলে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার পর মনে করে আসছে 10 মিলিমিটার, তাহলে আমি কি বলতে পারবো না যে এটা হচ্ছে প্রধান স্কেলের 10 ভাগের সমান? অবশ্যই বলতে পারবো। তাহলে আমার মেইন কাজ কি করা? এটাকে যে কোনো পূর্ণ সংখ্যায় রূপান্তর করা। তুমি যে কোনো কিছু দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারো, এইটা ম্যান্ডেটরি না যে একে 5 দ্বারা গুণ করতে হবে, 19 দ্বারা গুণ করতে হবে, 20 দ্বারা গুণ করতে হবে, 39 দ্বারা গুণ করতে হবে, এইটা ম্যান্ডেটরি না। তুমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে এটাকে মিলিমিটারে নাও, যে কোনো সংখ্যা দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো এটা ভার্নিয়ারের এক ভাগ না, তাহলে আমরা লিখতে পারি যে ভার্নিয়ারের এক ভাগ সমান, ভার্নিয়ারের কয় ভাগ বলো? ভার্নিয়ারের এক ভাগ, ভার্নিয়ারের এক ভাগ সমান 0.95 মিলিমিটার। দেখো 1 মিলিমিটার চেয়ে একটু কিন্তু কম, অতএব ভার্নিয়ারের কয় ভাগ নিবা তুমি বলো? ভার্নিয়ারের কয় ভাগ নিতে চাও? কত দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা আসবে? আগে ক্যালকুলেটরটা হাতে নিবা, নিয়ে প্রথমে 10 দ্বারা গুণ করবা, 0.95 ইন্টু মনে করো আমি গুণ করলাম 10, তাহলে দেখলাম মানটা আসে হচ্ছে 9.5, পূর্ণ সংখ্যা আসে না। তো করবো কি? বড় সংখ্যা নাও, 20 দ্বারা গুণ করো, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না যে 20 দ্বারাই গুণ করতে হবে, 20 দ্বারা গুণ করলে 19 আসে, তো 20 দ্বারা গুণ করলে 19 আসে, ঠিক আছে? এখন আমি এটাকে যদি 40 দ্বারা গুণ করি, কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নেই, তুমি এটাকে 40 দ্বারা গুণ করতে পারো, বুঝছো? তার মানে তুমি পূর্ণ সংখ্যা নিতে পারলেই হলো। এখন আমি দেখলাম যে 20 দ্বারা গুণ করার পর 19 আসে, তাহলে ভার্নিয়ারের 20 ভাগ সমান কত হবে? তাহলে 0.95 ইন্টু 20 হবে না? এত কি মিলিমিটার, মিলিমিটার, তাহলে এটা আসে হচ্ছে 19 মিলিমিটার। এখন দেখো 19 মিলিমিটার যে আসছে, এটা কি ভার্নিয়ারের 20 ভাগের মান 19 মিলিমিটার আসলো না? আর এই 19 মিলিমিটার মানে কি? 19 মিলিমিটার মানে প্রধান স্কেলের 19 ভাগ। কেন? কারণ প্রধান স্কেলের এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার সমান কি লিখতে পারি? প্রধান স্কেলের কত ভাগ? প্রধান স্কেলের
19 ভাগ। প্রধান স্কেলের কত ভাগ বলো তো? 19 ভাগ। বোঝা গেল? তাহলে এই যে বের হয়ে গেল ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এইটাই অ্যান্সার। এখন কথা হচ্ছে এটাই কি লিখতে হবে? মনে করো তোমার মাথায় আসছে যে 20 আসেনি, তোমার মাথায় আসছে 40 দ্বারা গুণ করার পর মানটা পেয়েছে 38। কত পেয়েছে? 38। তার মানে কি 38 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 40 ভাগ প্রধান স্কেলের 38 ভাগের সমান। শেষ। তাও অ্যান্সার হবে, দুইটাই রাইট। ঠিক আছে, এই তো এটা গেল আমাদের গ নম্বর। এখন দেখো বলছে যে রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন এই যে রিয়াদ করছে কি, একটু পাকনামি করছে, করে কি করছে, নিজে নিজে কোনো একটা কিছু দ্বারা মাপছে। ঠিক আছে, মাপার পর একটা মান পাইছে। মানটা কত পাইছিল? সে মেপে 12.37 সেন্টিমিটার, যে 12.37 সেন্টিমিটার পাইছে। এখন সে যে 12.37 সেন্টিমিটার পাইলো, সে তো মিলিমিটার স্কেল দ্বারা মাপছে, তাই না? রিয়াদ তার কেনা স্কেল দিয়ে, তার মানে কি মিলিমিটার স্কেল, যে স্কেলগুলো আমরা ব্যবহার করি, সাধারণ স্কেল। ঠিক আছে, যে স্কেলগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, পরে দেখাবো। তাহলে সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কি মিলিমিটার পর্যন্ত আছে। তাহলে আমরা 12.37কে মিলিমিটার করি, সেন্টিমিটার আছে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 10 দ্বারা গুণ করলাম, তাহলে মানটা আসে হচ্ছে 123.7। 123.7 যে আসছে, খেয়াল করো, 123.7 যে আসছে, 123.7 যে আসছে মিলিমিটার, মানে সেন্টিকে মিলি বানালাম। এখন দেখো এই যে 123.7 আসছে, এটা রাশেদ কিন্তু বলছে যে আমি এটা কি করছি, সাধারণ স্কেল দ্বারা পরিমাপ করছি। আচ্ছা, তুমি কি কখনোই সাধারণ স্কেল দ্বারা 123 মিলিমিটার মানে 123 ঘর ছোট ছোট এটা মাপতে পারবা? দশমিকের পরে 7 এটা কি মাপতে পারবা? 0.7 সাধারণ স্কেল দ্বারা মাপা যায় না। তার মানে কি ও ভুল বলছে। ঠিক আছে, ভণ্ড ছিল আর কি, ভুল বলছে। কারণ 123 মিলিমিটার পর্যন্ত সে মাপতে পারবে। 123 ঘর সাধারণ স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার করে, তাহলে 123 মিলিমিটার সে মাপতে পারবে। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ কখনোই সাধারণ স্কেল দ্বারা মাপা যাবে না, ও আন্দাজে বলছে এটা আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তারপরে কি হয়েছে, শিক্ষকের কাছে গেলে তাদেরকে 0.05 এত ভার্নিয়ার দৈর্ঘ্য বিশিষ্ট স্কেল ব্যবহার করতে বলেন। রিয়াদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করলো। রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। সঙ্গতিপূর্ণ তো অবশ্যই থাকবে না। ঠিক আছে, আমরা একটু দেখি যে এই প্রশ্নটার কারেকশন আছে কিনা। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি যে প্রশ্নটার কারেকশন আছে কিনা। হ্যাঁ, উদ্দীপকে আরও কিছু বলা আছে কিনা। রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। আচ্ছা, এই তো প্রশ্ন পেয়ে গেছি আমরা। এই যে দেখি প্রশ্নটা কি বলা আছে। প্রশ্ন বলা আছে যে হ্যাঁ এটা, আচ্ছা, কয়েকবার মেপে একই ফল পাইছে। আচ্ছা, এখানে অন্য কোনো ডাটা আর দেওয়া নেই, এইটুক ডাটাই দেওয়া আছে, 0.005 সেন্টিমিটার ডাটাই দেওয়া আছে। আচ্ছা, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে, আমার লাগবে কি m প্লাস ভি ইন্টু ভিসি, এটা লাগবে m প্লাস ভি ইন্টু ভিসি। রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কি না। আচ্ছা, এখন এখানে তো অন্য কোনো ডাটা নেই। দেখো তো আমরা এখান থেকে এই ডাটাগুলো ইউজ করে আমরা কি দৈর্ঘ্য বের করতে পারতেছি, এই যে সূত্র দিয়ে L = m প্লাস ভি টাইমস ভিসি মনে করে জানি। ভার্নিয়ার সমপতন তো জানি না, রৈখিক স্কেলের পাঠও তো জানি না, জানি না। এখন যেহেতু জানি না, ভার্নিয়ার সমপতনও আমরা জানি না, জানি কি না, ভার্নিয়ার সমপতন কিন্তু জানি না, কারণ কত ভাগের সাথে মিলে যায় এটা কিন্তু জানি না। তো এই কারণে এটা দিয়ে আমরা সঠিক দৈর্ঘ্য তো বের করতে পারতেছি না। সঠিক দৈর্ঘ্য বের করতে পারতেছি না। আমরা শুধু এখানে ব্যাখ্যা দিতে পারতেছি, সেটা হচ্ছে যে যেহেতু সাধারণ স্কেল দ্বারা মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায় না, তার মানে উদ্দীপকে যে রাশের যে দৈর্ঘ্য পরিমাপটা করছে, সেই দৈর্ঘ্য পরিমাপে যে 123.7 মিলিমিটার সে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে মডেল 3 সলিউশন করব এবং মডেল 3 সলিউশনের প্রথমে আমরা যেটা করব, সৃজনশীল দিয়ে শুরু করব। কোনো এক্সট্রা কথা বলবো না, তোমাদের পরীক্ষার সামনে সময় নষ্ট করা যাবে না। দেখো, প্রথম সৃজনশীলটা বলতেছে যে রিয়া তার কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল যে তার দৈর্ঘ্য 12.37 সেন্টিমিটার। 12.37 সেন্টিমিটার এটা কি? এটা হচ্ছে রিয়াদ মাপছে একটা স্কেল দিয়ে। ঠিক আছে, সেটা বলছে সেটা কত, 12.37 সেন্টিমিটার। তার বন্ধু শুভ বলল এটা সঠিক নাও হতে পারে। রিয়াদ বলল যে কয়েকবার তা মেপে একই ফল পেয়েছে এবং শিক্ষকের কাছে গেলে তাকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বিশিষ্ট একটি কি করে, একটি স্কেল তার হাতে ধরিয়ে দেয়।
হ্যাঁ, এবং সে কি করে, এটার সাহায্যে সঠিকভাবে দৈর্ঘ্য পরিমাপ করে। এই কথাগুলো উদ্দীপকে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যাদের মান অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তারা হচ্ছে মৌলিক রাশি। 7টা আমরা মৌলিক রাশি পড়ছি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে মৌলিক রাশি। এদের মান অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এরপর হচ্ছে ক্ষমতা, একটি লব্ধ রাশি। কেন লব্ধ রাশি? কারণ ক্ষমতা সমান কি বলো তো আমাকে? ক্ষমতা সমান কি? আমরা জানি P ইজ ইকুয়াল ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক ইজ ইকুয়াল FS ডিভাইডেড T, F ইজ ইকুয়াল MA S ডিভাইডেড T। অর্থাৎ দেখো, এই যে ভর, এই যে স্মরণ, এই যে সময়, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য, তারপর ভর, এই যে সময়, এগুলো সবগুলো কিন্তু মৌলিক রাশি। তাহলে যে রাশিটার মান এই মৌলিক রাশিগুলোর মানের উপর নির্ভর করতেছে, তাহলে সেটা কখনোই মৌলিক রাশি হতে পারে না। তার মানে এই রাশিটা স্বাধীন নয়। যেহেতু স্বাধীন নয়, তার মানে এটা অবশ্যই কি রাশি? এটা অবশ্যই লব্ধ রাশি। ক্লিয়ার? এটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে ক্ষমতা কেন লব্ধ রাশি? কারণ ক্ষমতার মান অন্যান্য মৌলিক রাশি ভর, স্মরণ, সময় ইত্যাদির উপর নির্ভর করতেছে। স্মরণ মৌলিক রাশি কেন? কারণ দৈর্ঘ্য এবং স্মরণ দুইটা ডাইমেনশন সেম, ঠিক আছে, দুইটা ডাইমেনশন সেম। এই কারণে এটা কিন্তু দৈর্ঘ্য, হ্যাঁ, স্মরণ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এককে স্মরণকে প্রকাশ করা হয়। তাহলে যে দৈর্ঘ্য, ভর, সময় এগুলো সব মৌলিক রাশি। তাহলে যেহেতু ক্ষমতার যে মান এইটা অন্যান্য মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করতেছে, তার মানে অবশ্যই ক্ষমতা একটি লব্ধ রাশি। ঠিক আছে, ক্ষমতা একটি কি রাশি বলো? লব্ধ রাশি। এখন আসো গ নম্বর। কি বলছে? যে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? এটা যদি বের করতে চাই, তাহলে আমার যেটা লাগবে সেটা দেখো। আমরা এখানে একটা মান পাইছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট এর মান। ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.005 সেন্টিমিটার। ওকে, এটা পাইছিলাম। এখন গ নম্বর। প্রথমে যেটা করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের দুইটা ফর্মুলা আমাদের জানা আছে। কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা জানা আছে। কি কি বলতো? একটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটা একটা। আরেকটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সমান বা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন, ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাদ দিই, তাহলে আমি পাবো ভার্নিয়ার ধ্রুবক। কি পাবো? ভার্নিয়ার ধ্রুবক পাবো। তাহলে এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা কিন্তু কি করে থাকি বলো? ভার্নিয়ার ধ্রুবক বের করে থাকি। প্রথম সূত্র হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভার্নিয়ার মোট ভাগ সংখ্যা। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ঠিক আছে, কোথা থেকে নেওয়া এই সূত্রটা? এই সূত্রটা ডেফিনেশন থেকে নেওয়া। কিভাবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই ডিফারেন্সটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, সো সেকেন্ড আমরা লটা লিখবো এখানে, ভিসি ইজ ইকুয়াল এস মাইনাস ভি প্রাইম। কেন লিখতেছি বুঝাই দিচ্ছি। দেখো, তাহলে ভি প্রাইম মানে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, দ্য স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলে দেখো ভি প্রাইমটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। এই যে ভি প্রাইম পজিটিভ ইজ ইকুয়াল, এইদিকে এস আছে থাক, ভিসিটা এই পাশে ছিল আগে, এখন এই পাশে নিয়ে আসতেছি, তাহলে ভিসিটা হয়ে যাবে মাইনাস। ওকে, এটা বোঝা গেল। তাহলে এস কি? মেইন স্কেলের ওয়ান স্মলেস্ট ডিভিশন। তাহলে এস ইজ ইকুয়াল 1 মিলিমিটার, এটা আমরা জানি। এস ইজ ইকুয়াল কত? 1 মিলিমিটার, জানি কিনা বলো? এস ইজ ইকুয়াল 1 মিলিমিটার। এখন এস এর মান যদি মিলিমিটারে বসে, ভার্নিয়ার ধ্রুবকের মানও মিলিমিটারে বসাতে হবে। তাহলে এই সেন্টিমিটারটাকে আমি কি করব? মিলিমিটার করে নেব। এবং আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এটা জানি। তাহলে এইটাকে 10 দ্বারা যদি গুণ করি, তাহলে মানটা আসবে 0.05 মিলিমিটার। ওকে, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম 0.05 মিলিমিটার, এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এখন এই দুটো বিয়োগ করবো, তাহলে এস এর মান কত? 1 মিলিমিটার এককে, মাইনাস ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.05, কি এককে বের হবে মান? মিলিমিটার এককে, কারণ দুইটাকে মিলিমিটারে কনভার্ট করছি। এখন যদি আমরা বিয়োগ করি এখান থেকে 1 মাইনাস 0.05, কত পাবো? 1 মাইনাস 0.05 মানটা পাচ্ছি 0.95 মিলিমিটার। 0.95 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 0.95 মিলিমিটার। দেখছো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার চেয়ে একটু ছোট। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগগুলো ছোট হয়। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কিন্তু বের করে ফেলছি। এখন দেখো আমি জানতাম এটাই হবে। ঠিক আছে, আমি জানতাম এটাই হবে। যাই হোক, আই হোপ উইদিন 1 মিনিট উই উইল গেট দিস পাওয়ার সাপ্লাই, so we can wait for 1 minute. অন্ধকার, কিছু দেখা যায় না চারপাশে, ভীষণ অন্ধকার। আচ্ছা, একটা ভূতের গল্প বললে কেমন হয়? একটা ভূতের গল্প বলি, ঠিক আছে? না, এখন ভূতের গল্প বলা যাবে না, আমি একা আছি, ভয় লাগবে অনেক। কি করা যায়? এই তো মনে হয় চলে আসবে, জেনারেটর স্টার্ট করছে,
সাউন্ড আমার কানে আসছে, যে জেনারেটর স্টার্ট করছে। এই তো চলে আসছে। আচ্ছা, তাহলে দেখো আমরা ছিলাম কি করব, আমরা বের করব যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে দেখো ভি প্রাইম কত, 0.95 মিলিমিটার, মানে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ 0.95 মিলিমিটার। এখন দেখো, তাহলে এইটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কেন পূর্ণ সংখ্যায় রূপান্তর করব সেটা আমি বলতেছি। এইটাকে কেন পূর্ণ সংখ্যায় রূপান্তর করব? আচ্ছা, তো এই ডিস্টার্ব করলে হবে? এমনিতে গরমের মধ্যে ফ্যানটা অফ করে ক্লাস নিতেছি তোমাদের, হ্যাঁ? এইভাবে যদি ডিস্টার্ব করে তাহলে জেনারেটরের কি তেল শেষ হয়ে গেছে? মেবি। আসছে। আচ্ছা দেখো, তাহলে ভি প্রাইম কত বলো তো? 0.95 মিলিমিটার, 0.95 মিলিমিটার। ওকে, ভি প্রাইম হচ্ছে 0.95 মিলিমিটার। এখন দেখো, তাহলে আমরা এটাকে একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কেন জানো? আমরা জানি রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার। তো রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি 1 মিলিমিটার হয়, এবং যদি তোমাকে বলি যে কোনো একটা পরিমাপ 10 মিলিমিটার, কত? 10 মিলিমিটার, তাহলে এটা রৈখিক স্কেলের কত ভাগের সমান? তুমি খুব সহজেই বলতে পারবা যে এটা রৈখিক স্কেলের 10 ভাগের সমান। কেন? কারণ রৈখিক স্কেলের এক ভাগ সমান 1 মিলিমিটার। কথা কি বোঝা গেল? রৈখিক স্কেলের এক ভাগ সমান 1 মিলিমিটার। তাহলে আমি যদি যে কোনো 10 মিলিমিটার পরিমাপ তোমাকে দিয়ে বলি যে এই যে 10 মিলিমিটার, এটা রৈখিক স্কেলের কত ভাগের সমান, তুমি নির্দ্বিধায় বলতে পারবে এটা রৈখিক স্কেলের 10 ভাগের সমান। কেন? কারণ রৈখিক স্কেলের এক ভাগ মানে 1 মিলিমিটার। তাহলে দেখো, এখানে যে মিলিমিটারটা পাইছি, এটাকে একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। কি সংখ্যায়? পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন তুমি যা কিছু ইচ্ছা দিয়ে এটা গুণ করতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে আমি বলতে পারি না যে ভার্নিয়ারের কত ভাগ? 1 ভাগ। ভার্নিয়ার স্কেলের কত ভাগ? 1 ভাগ সমান কত মিলিমিটার? 0.95 মিলিমিটার, 0.95 মিলিমিটার। এখন এইটাকে কি করবো? একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো। তো পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য কি দ্বারা গুণ করবো? 0.95কে কি দ্বারা গুণ করবো বলো? যে কোনো কিছু দ্বারা গুণ করবো, একটা পূর্ণ সংখ্যায় নেব আর কি, একটা পূর্ণ সংখ্যায় নেব। মনে করে নিলাম 0.95 ইন্টু 15, পূর্ণ সংখ্যা আসে না। তারপর নিলাম 0.95 ইন্টু 19, পূর্ণ সংখ্যায় আসে না। তারপর নিলাম 0.95 ইন্টু 20, ঠিক আছে? আসলে হচ্ছে 19। এখন কথা হচ্ছে যে তুমি বুঝবা কিভাবে কত দ্বারা গুণ করলে 20 হবে নাকি 19 হবে? তুমি একটা কাজ করবা, দেখবা 19, 39, 49, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, অথবা 50, না এত ডিস্টার্বের মাঝে ওদেরকে পড়ানো যাবে না, পড়বে না। এই যে বিদ্যুৎটা চলে গেছে, বিদ্যুৎ কিন্তু আর আসবে। লাভটা কি হলো? টাইমটা ওয়েস্ট হলো। 11:05 বেজে গেছে, আর 1 ঘন্টা কিন্তু থাকবে। 1 ঘন্টায় সলিউশন করা যাবে সব। আচ্ছা, এখন দেখো আমরা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা বলছে যে রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল তার দৈর্ঘ্য হচ্ছে 12.37 সেন্টিমিটার। কি বলছি? 12.37। হ্যাঁ, ঠিকই বলছি তো। এল ইজ ইকুয়াল কত বলো তো? 12.37 কি বলো? 12.37 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে এল এর মান। এবং তার বন্ধু শুভ বললো এটা সঠিক নাও হতে পারে। রিয়াদ বলল যে কয়েকবার তা মেপে একই ফল পেয়েছে, এবং সে শিক্ষকের কাছে গেলে শিক্ষক কি করেন? তাদেরকে একটা ভার্নিয়ার ধ্রুবক ধরে দিছে। সেটা কত ধ্রুবক বিশিষ্ট বলো? 0.005 সেন্টিমিটার। ওকে, ভার্নিয়ার কনস্ট্যান্ট এইটা, অর্থাৎ এত ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটা স্কেল তাদের হাতে তুলে দিছে, এবং এটা দ্বারা তারা পরবর্তীতে সঠিকভাবে দৈর্ঘ্যটা পরিমাপ করছে। ওকে, ক নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যাদের মান অন্য রাশির উপর নির্ভর করে না, তারা হচ্ছে মৌলিক রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপ। 7টা পড়ছো না তোমরা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ। হয়েছে কি 7টা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। হ্যাঁ, 7টা হয়েছে। এই 7টাই হচ্ছে মৌলিক রাশি। ক্ষমতা একটি লব্ধ রাশি। তো ক্ষমতা যে লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করতে বলছে। আমরা জানি ক্ষমতা সমান কি বলো? ক্ষমতা সমান W/T। ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে কাজ বাই সময়। তাহলে কাজ সমান আবার কি? FS/T। এফ ইজ ইকুয়াল কি? MA/S/T লেখা যায়। এইভাবে ভাঙানো যায়। দেখো, এই যে পাওয়ার, যে ক্ষমতা, যে রাশিটা, এইটার মান
এই যে সময়, ভর, দৈর্ঘ্য এসবের উপর নির্ভর করতেছে। দৈর্ঘ্য বলতে এই যে স্মরণের এককও কিন্তু মিটার, দৈর্ঘ্যের এককও মিটার, সেই কারণে আমি এটাকে দৈর্ঘ্য বলছি। তাহলে এই যে দেখো দৈর্ঘ্য, ভর, সময় এই সকল মৌলিক রাশির উপর এই রাশিটার মান নির্ভর করতেছে। এই কারণে এটা হচ্ছে কি রাশি? ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি। ঠিক আছে, তারপরে গ নম্বর দেখো যে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তাহলে যে ভার্নিয়ার স্কেলটা আমরা ব্যবহার করছি তার কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? কি একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার মতো কোশ্চেন। এখন আমি তো আমার এটা তো স্মার্ট বোর্ড না, আমি এখানে চাইলে স্টার মার্ক দিতে পারতেছি না, পারতেছি কি না? তোমরা স্টার মার্ক দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবার আসার মতো। ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? এইটার জন্য আমরা যেটা করব, আমরা দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের দুইটা ফর্মুলা জানি। একটা জানি ভিসি ইজ ইকুয়াল এস ডিভাইডেড এন, আর একটা জানি ভিসি ইজ ইকুয়াল এস মাইনাস ভি প্রাইম। জানি এই দুটা, অবশ্যই জানি। প্রথমটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা। আর দ্বিতীয়টা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা কোথায় থেকে নেওয়া? ডেফিনেশন থেকে নেওয়া, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। তার মানে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এই দ্বিতীয় যে সূত্রটা আছে এইটা থেকে আমরা গ নম্বরটা খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো। দেখো তাহলে গ নম্বর যদি করি তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল এস মাইনাস ভি প্রাইম, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এই ভি প্রাইমটাকে এই পাশে নিয়ে আসো তো, বাম পাশে, তাহলে কি হবে? প্লাস ভি প্রাইম। আর আগে থেকে ডান পাশে এস ছিল, তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে না। ভিসি ছিল এই পাশে পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ, মাইনাস ভিসি। লিখছি। এখন এই ভি প্রাইমের মানটা বের করবো। ভি প্রাইম মানে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন দেখো এস মানে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এই মানটা কিন্তু আমাদের মুখস্থ। এটা কত বলো তো? 1 মিলিমিটার। কত মিলিমিটার? 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে এস এর মান আমরা বসালাম 1 মিলিমিটারে, এই যে 1 মাইনাস ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেখো এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু আমার নিতে হবে কিসে? মিলিমিটারে নিতে হবে। কেন? কারণ আমি এই যে এস এর মান মিলিমিটারে বসালাম। তাহলে এটাকে যদি মিলি করি, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 0.05 মিলিমিটার। পাইছি ভার্নিয়ার কনস্ট্যান্টের মান, পাইছি কত? 0.05 মিলিমিটার এককে 0.05। তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই আমি, তাহলে আমি এখান থেকে মানটা পাচ্ছি 0.95 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 0.95 মিলিমিটার। 0.95 মিলিমিটার। ওকে, তাহলে এক ভাগের মান পাইছি না? পাইছি। এখন মনে করো আমি যদি তোমাকে বলি যে একটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার, যে কোনো কিছুর একটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার। এখন আমাকে বলো তো এটা প্রধান স্কেলের কত ভাগের সমান? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 20 মিলিমিটার হলে কি প্রধান স্কেলের 20 ভাগের সমান হবে? খুবই কমন সেন্স। তাহলে এই যে দেখো ভার্নিয়ার স্কেলের এক ভাগের মান পাইছি 0.95, এটাকে পূর্ণ সংখ্যায় অর্থাৎ মিলিমিটারের পূর্ণ সংখ্যায় রূপান্তর করলেই আমি বলে দিতে পারবো কত ভাগ প্রধান স্কেলে কত ভাগের সমান। মানে যদি কখনো এইটাকে কোনো কিছু দ্বারা গুণ করে যদি 20 পাই, কত পাই? 20 মিলিমিটার পাই, তাহলে আমি কি বলতে পারি না যে পরিমাপটা পাইলাম সেটা প্রধান স্কেলের 20 ভাগের সমান? কেন সমান? কারণ প্রধান স্কেলের এক ভাগ সমান 1 মিলিমিটার, তো 20 মিলিমিটার মানে প্রধান স্কেলের 20 ভাগ। এখন এই কারণে আমরা যেটা করব, এই 0.95কে আমরা কি করব? পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কি করব বলো? পূর্ণ সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ মিলিমিটারের পূর্ণ সংখ্যায় রূপান্তর করব যে কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার পর। ঠিক আছে, তো আমি ক্যালকুলেটরটা হাতে নিলাম, তোমরাও নাও, নিয়ে কি করো? 0.95কে দেখো কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যায় আসে। তুমি মনে করো 20 দ্বারা গুণ করতে পারো, তুমি 40 দ্বারা গুণ করতে পারো, তুমি 100 দ্বারা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, সবার অ্যান্সার রাইট হবে। ঠিক আছে, সবার অ্যান্সার রাইট হবে। এই যে মনে করো আমি 20 দ্বারা গুণ করার পর 19 পাইলাম, তার মানে ভার্নিয়ারের এক ভাগ সমান 0.95 মিলিমিটার। ওকে, ভার্নিয়ারের এক ভাগ সমান কত বলো? 0.95, এটা তো বের করলাম। অতএব ভার্নিয়ারের কত ভাগ? 19 ভাগ। 19 না, 20 ভাগ। ভার্নিয়ারের কত ভাগ? 20 ভাগ সমান কত হবে? গুণ হবে না? 0.95 এটার সাথে গুণ করবা 20। গুণ করছো বলো, এটার সাথে গুণ করলে কত হবে বলো তো? 0.95 ইন্টু 20, তাহলে হবে 19 মিলিমিটার। এখন কথা হচ্ছে ভাই আমি বুঝবো কিভাবে? আগে থেকে আমি বুঝবো কিভাবে যে 20 দ্বারা গুণ করলে 19 আসবে? তুমি অন্য কিছু দ্বারা গুণ করো না, তুমি 20 দ্বারা গুণ না করে 40 দ্বারা গুণ করো, সমস্যা নেই তো। তুমি 40 দ্বারা গুণ করো, 40 দ্বারা যদি গুণ করো, দেখো 0.95কে মনে করো 40 দ্বারা তুমি গুণ করলা, 40 দ্বারা গুণ করলে কত আসে আমাকে বলো তো? 0.95 ইন্টু 40, মানে তোমার জাস্ট কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা রূপান্তর করা। এই যে দেখো 40 দ্বারা গুণ করলে আসে 38, কত আসে? 38 মিলিমিটার। তো এখান থেকে কি বলতে পারি? ভার্নিয়ারের 40 ভাগ হচ্ছে 38 মিলিমিটার, মানে কি 38 প্রধান স্কেলে 38 ভাগের সমান। সেটা অ্যান্সারও তো রাইট। ভার্নিয়ারের 40 ভাগ প্রধান স্কেলের 38 ভাগের সমান, এটাও রাইট। আবার ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, এটাও রাইট। দুইটাই রাইট অ্যান্সার।
জাস্ট তোমার যেটা করতে হবে, ভার্নিয়ারের 1 ভাগ বের করে সেটাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে ওই গুণফলটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে, তারপর আমি ভাগ সংখ্যা বলে দেবো। কথা কি ক্লিয়ার? তুমি 100 দ্বারা গুণ করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে ভার্নিয়ারের 100 ভাগ প্রধান স্কেলের কত মিলিমিটার হয় তত ভাগের সমান, শেষ, অ্যান্সার সবার রাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দেখলাম এখানে আছে কত, 19 মিলিমিটার। তাহলে 19 মিলিমিটার মানে কি বলো তো? 19 মিলিমিটার মানে হচ্ছে প্রধান স্কেলের কয় ভাগ বলো? প্রধান স্কেলের এই যে 19 ভাগ। প্রধান স্কেলে 1 ভাগ যদি 1 মিলিমিটার হয় তাহলে 19 ভাগ সমান প্রধান স্কেলে 19 ভাগ। তার মানে এই যে পেয়ে গেলাম ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান। এই যে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? সহজ জিনিস। ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান। ভার্নিয়ারের 1 ভাগ যদি এত মিলিমিটার হয়, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম, করার পর দেখলাম যে আসলে 20 ভাগ 19 মিলিমিটারের সমান হয়। তো আমরা কি বলতে পারি? যে ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার। এখন আমরা করব ঘ নম্বর। দেখো ঘ নম্বর কি বলছে, যে রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। এখন রিয়াদ করছে কি বলো? ও যেটা করছে, ও বলছে যে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলো তার দৈর্ঘ্য কত, 12.37 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বলছে। এখন আমরা যে স্কেল দ্বারা মাপি সেই স্কেল মানে কি? সাধারণ স্কেল, যে স্কেলগুলো আমরা ব্যবহার করি। সো সাধারণ স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তার মানে কি জানো? তার মানে এই সাধারণ স্কেলটা দ্বারা তুমি সর্বনিম্ন যে পরিমাপটা সঠিকভাবে পাবা সেটা হচ্ছে মিলিমিটার একক পর্যন্ত পাবা। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশকে কখনোই তুমি সঠিকভাবে মাপতে পারবে না। মানে আমি যদি তোমাকে বলি যে 5.6 মিলিমিটার মাপো, তুমি কিন্তু এটা সাধারণ স্কেল দ্বারা মাপতে পারবে না। কেন? কারণ সাধারণ স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগগুলো হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে যদি 5 ভাগের সমান হয় তুমি বলতে পারবে যে 5 মিলিমিটার ক্ষুদ্রতম ভাগগুলো। কিন্তু 5.6 মিলিমিটার তো তুমি অনুমান করে নিবা, কিন্তু অনুমান করা মান তো সঠিক নয়। সঠিক কি না? তার মানে মিলিমিটারের পূর্ণ সংখ্যা শুধুমাত্র আমরা স্কেল দ্বারা পরিমাপ করতে পারি, সাধারণ স্কেল দ্বারা। ঠিক আছে, এখন আমরা কি করবো? এই কারণে এটাকে মিলিমিটার করব। দেখি মিলিমিটার করি। 12.37 গুণন কত? 10 সেন্টিমিটার ছিল, এখন মিলিমিটার হয়েছে। তাহলে কত আসে বলো? 123.7 মিলিমিটার। এখন দেখো সেই 123 কিন্তু 123 মিলিমিটার মাপা যাবে, সঠিকভাবে মাপা যাবে সাধারণ স্কেল দ্বারা। ও মাপতে পারবে 123 মিলিমিটার সঠিকভাবে মাপতে পারবে। কিন্তু এই যে 0.7 আছে না এখানে, 0.7, বাকি যে 0.7 মিলিমিটার আছে, এইটা তো সে সাধারণ স্কেল দ্বারা মাপতে পারবে না। এটা সে সাধারণ স্কেল দ্বারা অবশ্যই মাপতে পারবে না। কেন? কারণ সাধারণ স্কেল দ্বারা শুধুমাত্র মিলিমিটার পর্যন্ত মাপা যায়। এখন এই 0.7 যেটা, এটা মিলিমিটারের ভগ্নাংশ না, মিলিমিটারের ভগ্নাংশ, এটা সাধারণ স্কেল দ্বারা মাপা যাবে না। এখন ও যে বলছে যে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বললো তার দৈর্ঘ্য এত, সে আসলে ভুল বলছে। কখনোই সে এই মানটা কিন্তু সে কি করছে? একটা ধারণা নিয়ে বলছে। কেন? কারণ আমরা দেখলাম সে 123 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারে, তারপরে কিছু অংশ সে অনুমান করে বলছে। বুঝতে পারছো কথাটা? সমস্যাটা কোথায় ছিল বুঝছো? অর্থাৎ তোমরা এইভাবে বলে দিবা, ব্যাখ্যা করে দিবা যে রাশেদের পাওয়া পার্টটি হচ্ছে 12.37 সেন্টিমিটার, যেটাকে মিলিমিটারে কনভার্ট করলে আমরা পাই 123.7 মিলিমিটার। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে মিলিমিটারের পূর্ণ সংখ্যা 123 মিলিমিটার সে সঠিকভাবে মাপতে পারবে, কিন্তু পরবর্তী যে 0.7 মিলিমিটার সে এটা কি করতে পারবে না? ওই সাধারণ স্কেল দ্বারা মাপতে পারবে না। কেন? কারণ মিলিমিটারের ভগ্নাংশ সাধারণ স্কেল দ্বারা পরিমাপ করা যায় না। যেহেতু যায় না, তার মানে তার পার্টটি অবশ্যই ত্রুটিপূর্ণ, তার পার্টটি কি নয়? সঙ্গতিপূর্ণ নয়। রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। আচ্ছা, তাহলে প্রথম দৈর্ঘ্য যে সঙ্গতিপূর্ণ নয় সেটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে। আবার বলছে সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। দেখো সঠিক পরিমাপ যে করছি সেখানে একটা ধ্রুবক আছে, কত বলো তো? 0.005 সেন্টিমিটার ছিল। এখন এটাকে মিলিমিটার করো 0.005। ঠিক আছে, এটাকে মিলিমিটার করো, 10 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 0.05 মিলিমিটার। তো আমি যেহেতু প্রথমে দেখছি যে সে যে পার্টটা পাইছে এটা কি না, এটা রাইট না। কেন? সে মাপতে পারে নাই, অ্যাকচুয়ালি না মেপে সে মানটা বলছে। এখন প্রকৃতভাবে যে আমি পার্টটা নিব তার জন্য আমার কি দরকার? L = m + v × vc, ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা দেওয়া আছে। তাহলে রৈখিক স্কেলের যে পার্টটা সেটা কিন্তু আমরা এখান থেকে নেব কত বলো? 123 মিলিমিটার পর্যন্ত কিন্তু মাপতে পারবো। তার মানে রৈখিক স্কেলের পার্টও কিন্তু দেওয়া আছে 123 মিলিমিটার। তাহলে মেইন স্কেল রিডিং দেওয়া আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে, কিন্তু ভার্নিয়ার সমপতন কি দেওয়া আছে? না। তো ভার্নিয়ার সমপতন যদি দেওয়া না থাকে তাহলে কখনোই তুমি প্রকৃত দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা না। পারবা না। কথা ভালো মতো তো কি তুমি বুঝবা, আমি কি বলতেছি ভালো মতো বুঝবা। তাহলে যেহেতু ভার্নিয়ার সমপতন দেওয়া নেই, এখানে ভার্নিয়ার সমপতন দেওয়া নেই, তাহলে ভার্নিয়ার সমপতন দেওয়া না থাকলে কিন্তু আমি প্রকৃত দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না।
পারবো কি পারবো না? এখন তোমরা বলতে পারো যে গ নম্বরে তো আমরা বের করলাম যে ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, তো সেখান থেকে ভার্নিয়ার সমবর্তন নেওয়া যায় না। এইটা আর ভার্নিয়ার সমবর্তন কনসেপ্ট আলাদা। প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, এইটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা বলে দেন যে প্রধান স্কেলের এত নম্বর দাগের সাথে ভার্নিয়ার স্কেলের এত নম্বর দাগ মিলে যায়, ওই কথাটা আলাদা, এবং প্রধান স্কেলের এত ভাগ ভার্নিয়ারের এত ভাগের সমান এই কথাটা আলাদা। এখান থেকে কখনোই ভার্নিয়ার সমবর্তন নির্ণয় করা যাবে না, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে এইটুক হবে আমার অ্যান্সারটা, ঠিক আছে? কারণ দ্বিতীয়টা দেখো, সঠিক পরিমাপ যেটা আছে সেটা আমি এখান থেকে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা বের করে আমি সঠিক পরিমাপ কখনোই মেজার করতে পারবো না। তাহলে আমি কি বলে দিব যে রাশেদ 123 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারবে, পরবর্তী 0.7 মিলিমিটার সে সঠিকভাবে মাপতে পারবে না। তার মানে সঠিক পরিমাপের সাথে সঠিক পরিমাপ করলে তো এটা ভগ্নাংশের পরেরটাও তো পাবো। তার মানে রাশেদ যে মাপছে এটা আসলে সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই কথাগুলো গুছায় সুন্দর করে বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নটা। দেখো এটা বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে 0 মিটার পার সেকেন্ড এখানে স্থির অবস্থান, এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত এই যে 6 সেকেন্ড, এত সময় পর্যন্ত কি হয়? সুষম ত্বরণে চলার পর, সুষম ত্বরণটাও দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে, তাহলে 6 সেকেন্ড সুষম দ্রুতিতে চলছে। এরপরের যে অংশটুকু, যে ডট অংশটুকু, এটা হচ্ছে 1 মিনিট। তাহলে এই 1 মিনিট কিসে চলে? সে সমবেগে চলে। কিসে চলে? সমবেগে বা সমদ্রুতিতে চলে। প্রথম প্রশ্ন, মন্দন কি? মন্দন হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন যখন ঋণাত্মক, তখন সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বেগ কি পায়? হ্রাস পায়, সেটা হচ্ছে মন্দন। দেখাও যে বল একটি লব্ধ রাশি। কেন? কারণ আমরা জানি বল ইজ ইকুয়াল কি? এফ ইজ ইকুয়াল এম ইন্টু এ, মানে কি? এম মানে হচ্ছে ডেল্টা ভি বাই টি, তাই তো? তাহলে দেখো বলকে ভাঙালে ভর পাচ্ছি, সময় পাচ্ছি, তো বল এর মান ভরের উপর সময়ের উপর নির্ভরশীল। ভর সময় এগুলো মৌলিক রাশি, যেহেতু এই রাশির মানটা অন্যান্য মৌলিক রাশিগুলোর উপর নির্ভরশীল, তার মানে আমরা বলতে পারবো যে বল একটা লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। গ নম্বর, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সুষম ত্বরণে মানে কি? এইটুকের মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সবই দেওয়া আছে। এই ম্যাথ তোমাদেরকে করা দেওয়া উচিত না, বুঝছো? এগুলো তোমরা পারবে, MCQ ওগুলো দেওয়া উচিত না। AC = UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে দেখো ইউ এর মান কত? ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে সব 0। তাহলে থাকে কি? হাফ AT এর উপর স্কয়ার, হাফ এই যে 1/2 ইন্টু A। ত্বরণের মান কত? 2 ইন্টু T এর উপর স্কয়ার, সময় কত? 6 এর উপর স্কয়ার। এত সহজ ম্যাথ কি দিছে নাকি কোনো প্যাচ দিচ্ছে কোথাও? একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত এত সুষম ত্বরণে চলার পর 1 মিনিটে না, এত সহজ ম্যাথ দেওয়া উচিত না তোমাদেরকে। হ্যাঁ, তাহলে 6 × 6 = 36 মিটার। তো MCQ, এটা MCQ। এরপরে ঘ দেখো, ঘ নম্বর কি বলছে? যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করতো, তবে মোট কত সময় লাগতো? তাহলে পুরো ডিস্টেন্সটার কথা বলতেছে। এখন দেখো, এই যে ইনিশিয়াল পজিশনটা আছে, এখান থেকে শুরু করে পুরোটা একটা নির্দিষ্ট ত্বরণে যাবে, সুষম ত্বরণে। সেটা কত? ওই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণে সে পুরো পথটা সে যাবে। তো পুরো পথ কতটুকু সেটা কি আমি জানি? আমি জানি না। আমি এইটুক বের করলাম কিন্তু 36 মিটার বের করছি না? এইটুক 36 মিটার বের করছি, এইটুক হচ্ছে 36 মিটার। এখন এইটুক কত মিটার সেটা কি আমি জানি? এইটুক কত মিটার সেটা আমি জানি না। তাহলে এইটুক কত মিটার সেটা আমার বের করতে হবে। তাহলে দেখো সমবেগ এখানে আছে কি? ভি। সমবেগ মানে হচ্ছে কি? 0 থেকে বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে এখানে আসছে। এখানে আসার পর যে বেগটা হয়েছে সেই বেগটা আর বৃদ্ধি পায় নাই, সেই সুষম বেগে সে এই পর্যন্ত আসছে, 1 মিনিট চলছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এইটুকের সরণটা বের করতে চাই, তাহলে এইটুকের সরণ কি হবে? AC = VT। এইটুকের সরণ কি হবে? AC = VT। তাহলে দেখো, খেয়াল করো, শেষ 1 মিনিটের জন্য, শেষ 1 মিনিট, লাস্ট 1 মিনিট। তাহলে এই শেষ 1 মিনিটের জন্য আমরা কি জানি বলো তো? AC = VT, AC = V × T। তো S বের করবো, ভি কত? ভি কি জানি না। তার মানে এই বিন্দুর বেগটা আমার জানা দরকার না? জানা দরকার, এই বিন্দুর বেগ জানা দরকার। তাহলে এই বিন্দুর বেগটা যদি বের করতে চাই, তাহলে এটা আদি বেগ, এটা শেষ বেগ, আর মাঝখানে কি দেওয়া আছে? এই যে দেখো, ত্বরণ দেওয়া আছে। তারপরে এই কয় সেকেন্ড? 6 সেকেন্ড, এই যে 6 সেকেন্ড এইটুক সময় ছিল, সেটাও দেওয়া আছে। তাহলে বেগটা বের করো, এই বিন্দুর বেগটা বের করো। ভি = কি বলো? ভি = U + AT। তাহলে ইউ কত? ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস এ কত? 2, টি কত সেকেন্ড? 6 সেকেন্ড পরে এই বেগটা হয়েছে যে 6।
6 দোকানে 12 মিটার পার সেকেন্ড। বুঝছো কথাটা? এখন এখানে এসে বেগটা কত পেলাম? এখানে এসে বেগটা পেলাম কিন্তু 12 মিটার পার সেকেন্ড পাইছি। এখন এই বেগে সে কী করবে? এই পথটা পাড়ি দিবে। কয় মিনিট সময় লাগছে? 1 মিনিট। তাহলে দেখো এখন এস ভি জানি, এই ভি তো আর পরিবর্তন হবে না, সুষম বেগে যাবে। তাহলে এই পুরো ভি নেই, সময় নেই। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি। ভি এর মান কত? ভি এর মান কত? বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এই যে 12 ইন্টু টি, কত সময় ধরে চলছে? 1 মিনিট, মানে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে 706 মিটার, 720 মিটার। তার মানে এইটুক হচ্ছে 720 মিটার, এইটুক হচ্ছে 720 মিটার। ওকে, এইটুক পাইলাম আমরা 720 মিটার পাইছি, 720 মিটার। ওকে, তাহলে এইটুকের মধ্যে সময় লাগছে কি? 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। আর এদিকে লাগছে 6 সেকেন্ড, এদিকে লাগছে 6 সেকেন্ড। খেয়াল করো। তো আমরা একটা কাজ করব, আমরা এত কিচ্ছা কাহিনী না করে আমরা এখন পুরোটা নিয়ে কাজ করব। এই পুরোটার জন্য আমরা এখন টি বের করব। ঠিক আছে, পুরোটার জন্য টি বের করব। দেখো পুরো কিন্তু আমরা সরণটা এখন পেয়ে গেছি। তাহলে এই যে মাঝখানে রেগুলার কোনো কিছু আমার দরকার নেই, আমার এগুলো আর এখন কোনো দরকার নেই। আমার ইনিশিয়াল ভেলোসিটি এবং সরণ জানা থাকলে হয়েছে, এবং ত্বরণ তো জানাই আছে। তাহলে এখন দেখো বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অতিক্রম করে, তার মানে সম্পূর্ণ পথটা এখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে সে কী করবে? অতিক্রম করবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে এখন এই সময়টা চাইছে না যে সম্পূর্ণ পথ যদি সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অতিক্রম করতো, তখন কত সময় লাগতো? তো তখন কি করবো? আমরা কি সূত্র জানি বলো? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, সম্পূর্ণ পথ এস মানে কি এখন বলো? এস মানে হচ্ছে 36 প্লাস 720, কত হয় বলো? 720 প্লাস 36 যা হয় তাই, 36 প্লাস 720। ওকে, ইজ ইকুয়াল ইউ টু ইনিশিয়াল ভেলোসিটি কি? 0। তার মানে এই পুরোটা আমরা 0 হয়ে যেতেছে। তাহলে থাকে কি? হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ এর মান 2 ইন্টু টি এর উপর স্কোয়ার। বুঝছো? এই যে 2 কাটা যায়, টি স্কোয়ার। তাহলে এখানে কত থাকে বলো? 720 এবং 750, 756। তাহলে টি স্কোয়ার সমান 756। এই যে দেখো টি স্কোয়ার, তাহলে টি সমান কী হবে? স্কোয়ারটা বেশি রুট হবে, তাহলে রুট ওভার 756 কত হয় বলো? রুট ওভার 756, তাহলে মানটা আসতেছে 27.49, 27.49 সেকেন্ড। কত আসছে বলো? 27.49 সেকেন্ড। এটা হবে কি অ্যান্সার? অর্থাৎ পুরো পথটা যদি সে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতো, তাহলে তার সময় লাগতো 27.49 সেকেন্ড, 27.49 সেকেন্ড। বোঝা যাচ্ছে কি? আশা করি বুঝতে পারতেছো। খুব সহজ ম্যাথ এগুলো। হ্যাঁ, এগুলো এখন তোমাদের সলিউশন করে দেওয়া উচিত না, বুঝছো? এগুলো তোমরা সবাই পারো আশা করি। আচ্ছা, এখন দেখো এর পরবর্তী যে ম্যাথটা, এটা একটু দেখো কি বলছে। এটা হচ্ছে বল অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, বলো এটা কি বলছে? বলো। এটা বলছে যে দুই প্রান্তে 90 কেজি ও 40 কেজি ভর বিশিষ্ট কপিকলটির উপর অজানা বল প্রয়োগ করে কপিকলটিকে ভূমি থেকে 6 মিটার উপরে স্থির অবস্থায় রাখা আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে গতি ঘর্ষণ সহগ কি? আচ্ছা, গতি ঘর্ষণ সহগ হচ্ছে একটা গতিশীল বস্তুর মধ্যে যখন ঘর্ষণ তৈরি হয়, মানে এরকম হতে পারে যে দুইটা গতিশীল বস্তু বিপরীত দিক থেকে আসতেছে, তাদের মধ্যে সংঘর্ষ হলো বা তারা স্পর্শ করলো একে অপরে, তাহলে স্পর্শ তলে ঘর্ষণ বল তৈরি হতে পারে। আবার একটা বস্তু স্থির আর একটা গতিশীল, তাহলে যে গতিশীল আর যে স্থির এরাও কিন্তু কি হবে? যে গতিশীল বস্তুটা আর একটা স্থির বস্তু, যদি যে কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে তাদের মধ্যে গতি ও ঘর্ষণ তৈরি হয়। তাহলে ঘর্ষণ সহগ মানে কি? ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল F/R, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স এবং যে তলে ফ্রিকশনটা হচ্ছে ওই তলের যে রিয়াকশন আছে, প্রতিক্রিয়া, এই দুইটার অনুপাতকে আমরা বলি ঘর্ষণ সহগ। তার মানে কোনো গতিশীল বস্তুতে গতির বিপরীতে উৎপন্ন ঘর্ষণ বল এবং ওই তলের প্রতিক্রিয়া বলের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলবো গতি ও ঘর্ষণ সহগ। ঠিক আছে, সোজা কথা, ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়ার যে অনুপাত সেটাকে আমরা বলি ঘর্ষণ সহগ, এবং সেটা যদি গতিশীল অবস্থায় হয় তাহলে গতি ও ঘর্ষণ সহগ। শেষ, বুঝছো? জুতার নিচে খাঁজ কাটা থাকে কেন খাঁজ কাটা থাকে বলো দেখি, তোমরাই বলো কেন খাঁজ কাটা থাকে? এই জন্য খাঁজ কাটা থাকে যাতে কি হয়? যাতে ঘর্ষণ বেশি তৈরি হয় রাস্তার সাথে, আমাদের ঘর্ষণ বেশি তৈরি হয়। ঘর্ষণ বেশি তৈরি হলে কি হবে? আমরা পড়ে যাব না। ঠিক আছে, আমরা পড়ে যাব না। এই জন্য জুতার নিচে খাঁজ কাটা থাকে, যাতে কি হয়? যাতে যথেষ্ট পরিমাণ ঘর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে, কপিকলটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো যদি কপিকলটা কি রাখতে চাই? স্থির রাখতে চাই। তাহলে কপিকলটা আছে কীরকম বলো তো? এই যে কপিকলটা আছে কীরকম বলো? এখানে একটা বস্তু দেখতে পারতেছি, এটা 90 কেজি, বিশাল বড় একটা বস্তু, এটা হচ্ছে 90 কেজি। আরেকটা বস্তু ছোট্ট একটা বস্তু, ঠিক আছে, এই যে ছোট্ট একটা বস্তু, এটা হচ্ছে কত বলো তো? এটা হচ্ছে 40 কেজি। ওকে, এটা হচ্ছে কপিকল। এখন
যদি কপিকলটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে প্রথম বস্তু কোনটা? এইটা, এই যে এটা প্রথম বস্তু। তাহলে এটাকে দেখো বলা আছে কি, এখানে কি বলা আছে যে ভূমি থেকে 6 মিটার উপরে স্থির অবস্থায় আছে। এরা ভূমি থেকে কত মিটার উপরে? 6 মিটার উপরে। কপিকলটি ভূমি থেকে 6 মিটার উপরে স্থির অবস্থায় রাখা আছে। আচ্ছা, কপিকলটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। আচ্ছা, মনে করো এটা প্রথম বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তু, এটা প্রথম বস্তু। আচ্ছা, আমরা যেটা করব এই কনসেপ্টে ইনিশিয়াল অবস্থায় যেটা মনে করে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে দুইটাকে একই লেভেলে ধরে নিতে হবে, কিন্তু ভর ভিন্ন। এটার ভর হচ্ছে 40, এটা 90, এটা 40, এইরকম আছে। ঠিক আছে, এখন এরা ভূমি থেকে কত উপরে আছে বলো? এরা ভূমি থেকে কত উপরে আছে? ভূমি থেকে এরা আছে হচ্ছে কোথায়? এই যে উপরে দেওয়া আছে 6 মিটার উপরে। কত মিটার বলো তো? 6 মিটার উপরে আছে, ভূমি থেকে 6 মিটার উপরে আছে। ওকে, খুব ভালো কথা। এখন আমাকে বলছে যদি এটা স্থির রাখতে চাই তাহলে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। প্রথম বস্তু মানে হচ্ছে 90 কেজি, এর উপর প্রযুক্ত বল। তো দেখো আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে? 90 নিচের দিকে নামা শুরু করবে আর 40 উপরের দিকে ওঠা শুরু করবে। এখন স্থির মানে কি? দেখো 90কে আমি ধরে রাখতেছি না, শুধু 90 নিয়ে কাজ করতেছি, 40 নিয়ে মনে করে কাজ করতেছি না, শুধু 90। তাহলে যখন 90 নিয়ে আমি কাজ করতেছি, তাহলে 90কে ছেড়ে দিলে সে নিচে পড়তেছে। তাহলে দেখো নিচ থেকে বল দিয়ে 90কে ধরে রাখছি না আমি, খেয়াল করিও কিন্তু, খুব ভালো মতো খেয়াল করবো। তাহলে 90 তো নিচে পড়ে যেতে যাচ্ছে, তো এখানে রাখতে গেলে বলটা কি নিচ থেকে দিতে হবে না? নিচ থেকে তো একটা ঠেলা বল দিতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স একটা দিতে হবে, দিয়ে কি করতে হবে? 90কে স্থির রাখতে হবে। কথা কি ক্লিয়ার? কথা বুঝছো কি আমার? এই যে 90 কেজি যে বস্তুটা, এটাকে যদি ছেড়ে দেই, বল না দিই, সে নিচের দিকে পড়বে। তো নিচের দিকে পড়া যদি রোধ করতে চাই তাহলে বল দিতে হবে কোন দিকে? উপরের দিকে। তার মানে এই এফ এর মানটা কি চাইছেন আমার কাছে? এই এফ এর মানটা চাইছে যে কত বল প্রয়োগ করা হয়েছে এটাকে স্থির রাখার জন্য। সো এখন দেখো এখানে কাহিনী যেটা, সেটা হচ্ছে এই 90 পড়তে চাচ্ছে নিচের দিকে, আবার এই 40 যে আছে তারও একটা ওজন আছে না, সেটা আনতেছে কোন দিকে? এই দিকে। 40 নিচের দিকে কিন্তু পড়তে চাইবে, তাহলে 40-এর যে ওজনটা সেটা কাজ করতেছে এই দিকে, উপরের দিকে না 90-এর জন্য। জাস্ট 90কে বিবেচনা করো, এই যে 90, তাহলে 90-এর জন্য এই 40-এর যে টান, 40 তো এই দিকে টানতেছে 40-এর ওজনটা, তাহলে 90-এর জন্য এই টানটা কি উপরের দিকে না? উপরের দিকে। তার মানে এই 90-এর জন্য এই 40-এর যে টানটা সেটা হচ্ছে উপরের দিকে, তার মানে W2 হচ্ছে উপরের দিকে, W2 এইটার ওজন উপরের দিকে। আর এইটার যে ওজনটা আছে সেটা কোন দিকে? এটার ওজনটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ W1 এর ওজন নিচের দিকে এবং W2টা উপরের দিকে টানতেছে এই বস্তুটাকে, এই যে 40 উপরের দিকে টানতেছে। এবং তুমি কি করছো? নিচ থেকে একটা ফোর্স দিছো, কি পরিমাণ ফোর্স? এফ ফোর্স। দেওয়ার ফলে এটা কি স্থির না? তাহলে যদি স্থির হয়, তাহলে খেয়াল করো, দেওয়ার ফলে যদি স্থির হয় তাহলে আমরা একটা বল ব্যবস্থা যদি বিবেচনা করি, তাহলে এই দিক থেকে যদি 10 দাও, তারপরে উল্টা পাশ থেকে যদি 10 দাও, তাহলে কি হবে? তাহলে এই বলটা স্থির থাকবে, মানে এই সিস্টেমটা স্থির থাকবে, তাই না? এই সিস্টেমটা স্থির থাকবে। সো একইভাবে দেখো, নিচ থেকে দেওয়া বল এবং উপর থেকে আসা বল, এই দুটো যদি সমান হয় তখনই কেবল বস্তুটা কি হবে? স্থির হবে। এবং যেহেতু বস্তুটা স্থির আছে, সুতরাং শর্ত মতে আমরা কি লিখতে পারি? যে উপরের দিকে প্রয়োগকৃত যে বলগুলা, মানে যে বল প্রয়োগ করে আমি স্থির রাখছি, এখন তো স্থির আছে, এই যে বল প্রয়োগ করছি, উপরের দিকে প্রয়োগকৃত বলগুলা এবং নিচের দিকে প্রয়োগকৃত বলগুলা এই দুটোই কি সমান, এই কারণে তারা স্থির আছে, এই বল ব্যবস্থাটা স্থির আছে। তাহলে উপরের দিকে কে? উপরের দিকে হচ্ছে F প্লাস W2, এই যে F কিন্তু উপরের দিকে, F প্লাস W2 উপরের দিকে, আর W1 কোন দিকে? W1 হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এটা কি লেখা যায় বলো? এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে এই যে অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু বের হয়ে যায়। তাহলে W2কে এই পাশে বিয়োগ করে দাও, তাহলে এই যে F ইজ ইকুয়াল কি হবে বলো? W1 মাইনাস W2। তাহলে W1 কি বলো? W1 হচ্ছে mg, m এর মান কত? 40, তাহলে এই যে mg, তাহলে m1g মাইনাস m2g। তাহলে m1 কত বলো? m1 হচ্ছে 40 × 9.8 মাইনাস m2 কত বলো? m2 হচ্ছে 90 × 9.8। ঠিক আছে, তাহলে 40 × 9.8 মাইনাস 90 × 9.8, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে বলো? আসে হচ্ছে, তাহলে একবারে আসে 50 × 9.8 মানে 490 নিউটন। কত নিউটন বলো? 490 নিউটন। এবং এখানে আসে হচ্ছে মাইনাস 490 নিউটন। কেন মাইনাস আসলো জানো? কারণ দেখো এই ওজনকে আমি নিচের দিকে পজিটিভ ধরছি, তাহলে বলের যেহেতু দিক আছে, তাহলে উপরের দিকের বলগুলো কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। এই যে W2 উপরের দিকে, তাহলে W2 নেগেটিভ, F কি? F হচ্ছে নেগেটিভ, মানে F হচ্ছে W2 এর দিকে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে 490 নিউটন কোন দিকে? এই যে উপরের দিকে, 490 নিউটন উপরের দিকে। কথা কি বোঝা গেল? তার মানে কত বল প্রয়োগ করে স্থির রাখা হয়েছে বলো? 490 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটাকে, মানে প্রথম ভরটাকে স্থির রাখা হয়েছে। বুঝছো? সহজ জিনিস। আচ্ছা, এটা গেল আমাদের গ নম্বর। এখন যদি আমরা ঘ নম্বরটা করি, চিত্রটা মিশিয়ে মুছলাম, মানে এই চিত্র দিয়ে ঘ নম্বর করা যায়।
তো বলছে যে কপিকলটি মুক্ত অবস্থায় রাখা হলে ভর দুটি চলতে শুরু করে। মুক্ত অবস্থায় রাখো, মুক্ত অবস্থায় মানে কি? আর কোনো বল তুমি এখন দিচ্ছ না, দিচ্ছ কি? দিচ্ছ না। যদি মুক্ত অবস্থায় রাখো, এই যে এখানে ছিল 90 কেজি, ঠিক আছে, এখানে ছিল 90, আর এইখানে ছিল কত বলো? ছোট্ট একটা ছিল, তাই না? এটা হচ্ছে মনে করো 40, এই যে 40, এটা হচ্ছে 40। তো এখন স্থির অবস্থায় আছে, ভূমি থেকে কত উপরে আছে? ভূমি থেকে কত উপরে আছে বলো? ভূমি থেকে 6 মিটার উপরে আছে, ভূমি থেকে 6 মিটার উপরে আছে, এই যে 6 মিটার উপরে আছে। ওকে, খুব ভালো কথা, ভূমি থেকে 6 মিটার উপরে আছে। তাহলে কপিকলটি মুক্ত অবস্থায় রাখা হলে, কোনো বল প্রয়োগ না করা হলে ভর দুটি চলতে শুরু করে। চলতে শুরু করে মানে কি? তাহলে 90 নিচে নামা শুরু করবে আর 40 উপরে ওঠা শুরু করবে, 40 উপরে আর 90 নামা শুরু করবে নিচে। ওকে, মুক্ত অবস্থায় রাখা হলে ভর দুটি চলতে শুরু করে। যখন প্রথম ভরটি 2 মিটার নিচে নামে, দ্বিতীয় ভরটি 2 মিটার উপরে ওঠে। এটা খুবই স্বাভাবিক কথাবার্তা। এটা যদি 2 মিটার নিচে নামে, তাহলে এটা 2 মিটার উপরে উঠবে। এটা যতটুকু নিচে নামবে, এটা তো ততটুকুই উপরে উঠবে, ঠিক আছে? তাহলে এইটা মনে করো 2 মিটার নিচে নামলো। তাহলে 2 মিটার নিচে যদি নামে, খেয়াল করো, তাহলে যদি 2 মিটার নিচে নামে, এখন ভূমি থেকে কত উচ্চতায় আছে বলো তো? 90 কেজিটা। আগে ভূমি থেকে কত উচ্চতায় ছিল? আগে ভূমি থেকে ছিল 6 মিটার উচ্চতায়, এখন 2 মিটার নেমে আসছে না? তাহলে এখন ভূমি থেকে 4 মিটার